আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন সকাল ও সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। সেসব লোক যাদেরকে ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ থেকে এবং নামাজ কায়েম ও জাকাত প্রদান থেকে বিরত রাখতে পারে না, তারা ভয় করে সেই দিনকে যেদিন তাদের অন্তর ও দৃষ্টি বিপর্যস্ত হয়ে পড়বে, যাতে তারা কর্ম করে তার জন্য আল্লাহ তাদেরকে উত্তম পুরস্কার দেন এবং নিজ অনুগ্রহে তাদের প্রাপ্যের অধিক দেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা দেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা অপরিমিত জীবিকা দান করে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন আশ-শাকিরিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন হলিস্টিক হেলথ স্টাডি গ্রুপের গুড মর্নিং ক্লাসে আমাদের দেশ এবং বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাতঃকালীন ঘোষণা তথা সালাত আদায়ের পর আমরা আমাদের পেশাগত জ্ঞান এটা পড়তে পারি, আর না হয় চ্যালেঞ্জ সেমিনার পড়তে পারি ডক্টর জিতুল কাসেম। আপনি বলেন স্যার। তাহলে জি 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 শিওর পড়েন, আমরা আছি। স্যার আরেকটা অনুমতি চেয়ে নিচ্ছি, কারণ আমি আসলে রানবো, একটু নয়েজি হবে স্যার, মাঝে মাঝে আমি সাউন্ড অফ করে দিব, এছাড়া আমি আর কি বলবো। না স্যার, এটা খুবই অড, আসলে আমি মাত্রই ফার্স্ট কেসটা হচ্ছে এপিলেপসি অ্যাজমা, সেকেন্ড কেস হলো ইনস্যানিটি। আমি ফার্স্ট কেসটা পড়ি। কেসের অ্যানালাইসিস সহ দেয়া থাকে, এই জন্য এগুলো খুব লং টাইম পাওয়া গেলে কেস পড়া ভালো, এই জন্য বললাম। ইন্টারভিউ। থেরাপিস্ট বলছে, I will begin with a short biography first. Female patient born in 1932. About her parents. Father had asthma. So একজন মহিলা পেশেন্টের কথা বলা হচ্ছে, রোগী যিনি 1932 সালে তার জন্ম, এবং তার বাবা মা সম্পর্কে বলা হচ্ছে তার বাবার অ্যাজমা ছিল, মায়ের ছিল হাইপারট্রফি অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, আর otherwise I suppose there were hardly anything, like অন্য কোনো সমস্যা নেই, বাবা এবং মায়ের এই দুটো সমস্যাই ছিল। Childbirth was difficult and the child was nearly strangulated with the umbilical cord. যিনি রোগী তার কথা বলা হচ্ছে, যে ওনার জন্মের সময় ওনার কি হচ্ছিল, যে ডিফিকাল্ট ছিল চাইল্ড বার্থ ওনার মায়ের জন্য। ওনার হলো যেটা আম্বিলিকাল কর্ড, সেটা তার গলায় পেঁচিয়ে গিয়েছিল। The children's diseases she remembers having are measles, pertussis. The children diseases হওয়াটা খুব ইম্পর্টেন্ট, এটা যদি আমরা যখন থিওরি আরো আগাবো তখন পড়বো যে চিলড্রেন্স ডিজিজ কিন্তু চিলড্রেন ডিজিজ না হলে বলা হয় যে এই সমস্ত মানুষের মানসিক সমস্যা দেখা দিবে। তো এবং চিলড্রেন ডিজিজ কার কতটুকু হয়েছিল এটার উপর ডিপেন্ড করে কিন্তু এই লেভেল অফ হেলথ নির্ধারণ করা হয়। তো বলছে যে চিলড্রেন ডিজিজের মধ্যে ওর জার্মান মিজলস আর পার্টুসিস, জার্মান মিজলস এন্ড পার্টুসিস, এই তিনটা অসুখ তার হয়েছিল। When she was 9 years old, she began to experience semi-conscious states. That's called like twilight episode. তা আমরা বুঝতে পারছি সেমি কনশাস স্টেট মানে কি, পেটিট মাল না, তার হচ্ছে আসলে এক ধরনের এপিলেপসি দেখা দেয় যখন সে 9 years old, সেটা হলো সে একটা সেমি কনশাস স্টেটে চলে যেত। This was during the time of World War II, এবং এই সময়টা ছিল World War II এর টাইম। And the semi-conscious attacks worsened during air raids. এয়ার রেডস তো আমরা বুঝি, যুদ্ধের সময় যখন উপর থেকে অনেক বোমা বর্ষণ করা হয় তখন খুব নয়েজি থাকে,
প্রচন্ড ভীতিকর একটা পরিস্থিতি থাকে। তো এই মানুষটা, এই বাচ্চাটা যখন তার 9 বছর বয়স, তখন এর রেজের সময় তার এই সেমিকনশিয়াস স্টেটটা আরো বেশি দেখা দিত। Um, at 12 or 13, she suffered her first major epileptic attack. তো এপিলেপসির ক্ষেত্রে বি কেয়ারফুল, যেটা আমরা পড়ে এসেছি না, যে এপিলেপসির রোগীর কিন্তু আপনি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট বন্ধ করতে পারবেন না, গ্র্যান্ড মালের ক্ষেত্রে অ্যাটলিস্ট। আর এপিলেপসির পেশেন্ট কতটা সিরিয়াস এটা বোঝার জন্য আপনার বেশ ভালো মেডিকেল দক্ষতা লাগে। এই জন্য এটা বোঝার জন্য ভালো একজন প্র্যাকটিশনার কাছে পাঠাতেও হয়। তো দেখেন যে তার কিন্তু সেমি কনসিয়াস একটা স্টেট ছিল, কিন্তু মাত্র 12-13 বছর বয়সেই, যখন 3 থেকে 4 বছর এটা এতটা ওয়ার্সেন হলো যে সে তার কিন্তু যেটা ডিএল অ্যাটাক অফ এপিলেপসি এটাতে পৌঁছে গেল। হ্যাঁ, যেটা she remembers that she became well, so আমরা এটা জানি হোমিওপ্যাথিক ব্রোমিয়াম আমরা পড়ি, কিন্তু অ্যালোপ্যাথিক্যালি কিন্তু ব্রোমিয়াম দেওয়া হয়। তো she suffered her first major epileptic seizure at that is age 12 to 13. At 14, she began medical therapy. I suppose it was bromium in allopathic doses. She remembers that she became very sad when the doctor told her that she would not be allowed to marry. তো তাকে যখন অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট শুরু করা হলো, তার একটা পর্যায়ে ছিল যখন ডাক্তার বলে দিল যে তুমি কখনোই বিয়ে করতে পারবে না বা সংসার করতে পারবে না। মেনার কি okay. This happened when she was 21 or 22 years old. ডাক্তার এই কথাটা তাকে বলছে যখন তার বয়স কত, 21 থেকে 22 years old. Later on, menarche was delayed, beginning first when the patient was 16 years old. Later on, she concentrated on her studies and became a fastidious librarian. In her 20s, she had an extremely painful relationship which lasted 10 years. So এই 20 years of age সে কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে, যেটা তার 10 বছর ছিল, এবং এটা ছিল পেইনফুল তার জন্য। এটা কোনো সুখকর কোনো মানুষ ছিল না। মোস্ট প্রবাবলি তার সাথে তার মেন্টালি অ্যাডজাস্ট করতে পারে নাই বা কোনো প্রবলেম ছিল, তার বস ইট ওয়াজ পেইনফুল রিলেশনশিপ। During this time, she again experienced frequent semi-conscious states. এই যে বছরগুলো, এই 10টা বছর যখন সে মেন্টালি এরকম আপসেট ছিল, এই রিলেশনশিপে হ্যাপি ছিল না, তখন দেখা গেছে যে তার এই সেমি কনসিয়াস স্টেটটা বাড়তে থাকে, হ্যাঁ, মোর ফ্রিকুয়েন্ট হতে থাকে। এবং she said she wanted to bite the disease and that she was very tense up. At the age of 21, she began to suffer from hay fever. এখন আমরা যেটা জানি যে hay fever বা অ্যাজমা যখন আমরা দেখি, আমি কিন্তু ভয় পাই এখন, কারণ আমার অ্যাজমা পেশেন্ট যা দেখছি তাতে দেখলাম যে অনেকের ক্ষেত্রে এটা হলো রেজাল্ট অফ মেনি সাপ্রেশন, অ্যাজমা, hay fever। হ্যাঁ, তো ওনার দেখা গেল কি hay fever, এই যে বিভিন্ন চিকিৎসা শুরু করার পর থেকে আস্তে আস্তে এই দেখেন 6 থেকে 7 বছর, 14 বছর বয়সে তার থেরাপি স্টার্ট হয়। এই 6 থেকে 7 বছর পরে এসে সে কিন্তু দেখাচ্ছে কি যে যে তার হলো সে বলছে যে আমি এই ডিজিজকে বাইট করতে, আমি ডিজিজকে হারিয়ে দিতে চেয়েছিলাম, আমি আমার জীবনকে সুন্দর করতে চাচ্ছিলাম। হ্যাঁ, কিন্তু সে পারছিল না, তাই তো। এন্ড দেন এই ফিভার শুরু হয় 21 যখন সে 29, at 29 she was given penicillin, obviously for an infection, এবং এই যে তার অ্যান্টিবায়োটিক শুরু হলো, কোন একটা ইনফেকশন হয়েছিল 29 years of age। Afterwards she experienced very strong headaches and meningitis symptom। তার মানে কি, এটা সাপ্রেসড হয়ে তার মেনিনজাইটিস টাইপের একটা প্রবলেম দেখা দিল, সিভিয়ার হেডেক এবং meningitis symptom দেখা দিল। Finally, she had to go to the hospital where she was diagnosed as having polymyelitis, obviously with no residual symptoms. তার কোনো obvious symptom ছিল না, actually তার polymyelitis হয়েছিল। At 43, after a time of periodical vomiting and colics, তাহলে দেখেন এর মধ্যে আর কোনো তেমন কোনো significant medical history নাই। 43 years এসে আবার কি হলো, at 43 she had a time of periodical vomiting and colics. She underwent a cholecystectomy and an appendectomy. আমরা যদি জানি সেটা হলো, একটা হচ্ছে তার গল ব্লাডারটা কেটে ফেলে দেওয়া হচ্ছে, আরেকটা কি অ্যাপেন্ডিসাইটিস হয়েছিল হয়তো বা, তার অ্যাপেন্ডিক্সটা কেটে ফেলে দেওয়া হলো। টমি মানে ওই অংশটা কেটে ফেলে দেওয়া।
এখানে আমি একটা কথা বলি যে আমরা যে কেসটা পড়ছি, প্রথমত যথেষ্ট মনোযোগ না দিলে কেস বুঝতে পারবেন না। আরেকটা হলো, এই কেসটা টেক করাটা খেয়াল করতে হবে। আমরা কিন্তু কেস টেকিং নিয়ে এত কথা বলছি, বাট কেস টেকিং খুব ইলাবোরেট একটা ব্যাপার। কেন? কারণ আমরা জানি হেরিং এর ল, যেভাবে তোমার অসুখটা আসছে একটার পর একটা, যেই অসুখগুলো হয়ে মানুষটা আজকের অবস্থায় আসলো, সেই একই ভাবে কিন্তু সে ফেরত যাবে, তার ওই সিরিয়ালে ওই অসুখগুলো আসবে, আনলেস তার অর্গানিজম নিজেই নিজেকে সুস্থ করে দেয়। আমরা জানি কখনো কখনো অ্যান্টিবায়োটিক দেওয়া সত্ত্বেও সাপ্রেস না হয়ে অনেকে সুস্থ হয়ে যায়। হ্যাঁ, সেই সুস্থ যেটা হয়ে গেল, তার ইমিউন সিস্টেম এটাকে ফাইট অফ করতে পারলো, সেই ক্ষেত্রে নো প্রবলেম। তার ইমিউন সিস্টেম অক্ষম না, হ্যাঁ, সেই ক্ষেত্রে নো প্রবলেম। কিন্তু ওই মানুষটার যদি ওগুলো সব সাপ্রেস থাকে, তাহলে কিন্তু হেল্প, তার কিন্তু যখন আপনি চিকিৎসা শুরু করবেন, সে ওই সমস্যাগুলোতে আস্তে আস্তে করে সমস্যাগুলো সব ফেরত আসবে। আপনি যদি তার মেডিকেল হিস্ট্রি না জানেন, আপনি কিভাবে জানবেন যে আপনার ট্রিটমেন্টে সে সাড়া দিচ্ছে কিনা? কারণ এটা তো নতুন একটা ইনফেকশন হতে পারে। আপনার ট্রিটমেন্টের কারণে তার আগের ইনফেকশন ফেরত না এসে এমনও তো হতে পারে যে অ্যাকচুয়ালি আপনার ঔষধ এই রোগীকে কোনো টাচই করেনি, এবং এখন যেটা হচ্ছে এটা একটা সম্পূর্ণ অ্যাকিউট কন্ডিশন এবং ইউ হ্যাভ টু প্রেসক্রাইব করে। আপনি কিভাবে জানবেন যদি আপনি তার কেস ভালোভাবে চেক না করেন? এজন্য একজন রোগীর আপনি খেয়াল করে দেখেন যে এই রোগিনী ইতিহাসে যতগুলো যতগুলো মেডিকেলি ইম্পর্টেন্ট ইনসিডেন্ট ছিল, সেগুলো কিন্তু এক জায়গায় করা হচ্ছে। সার্জারি থেকে শুরু করে ইনফেকশাস ডিজিজ, দেখেন যে বাংলাদেশে অহরহ অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। আমার মনে হয় আমরা অন্তত পক্ষে বাংলাদেশিরা সহজে যারা ওষুধ বেশি খাই এবং ডাক্তার, আমরা যথেষ্ট সাপোর্টেড ফিল করি যে না, আমার ফ্যামিলি আমাকে ভালোভাবে ডাক্তার দেখায়, আমরা কিন্তু সহজে মনে হয় না এত কিছু লিস্ট করতে পারবো। আমরা এত বেশি অ্যান্টিবায়োটিক খাই। অ্যান্টিবায়োটিক হচ্ছে লাইফ সেভিং একটা আহ, একটা ঔষধ, এবং এটা এত ফ্রিকুয়েন্টলি ইউজ করার কথাই না, আমরা যেটা করি বলছি। আচ্ছা, then 52 then if 51, তারপরে কি হলো, at 51 years of age she developed as asthmatoid bronchitis after a common cold which eventually turned into asthma. তো প্রথমে একটা কাশি টাইপের সমস্যা ছিল এটা, হ্যাঁ, asthmatoid bronchitis ছিল, যে খুব কাশি হচ্ছে, কিন্তু এটা আস্তে আস্তে দেখা গেল তার অ্যাকচুয়াল অ্যাজমায় পরিণত হলো যখন সে 52 years of age. At 52, after menopause, she was diagnosed as having cancer of the uterus. আর কি দেখা দিল এই 52 years of age এ? তার কিন্তু ক্যান্সার দেখা দিল। আমরা কিন্তু তার মেডিকেল হিস্ট্রিতে সাপ্রেশন দেখছি খুব কম। তাহলে আমাদের মেডিকেল হিস্ট্রি কি হবে at 52? We don't know. Um, Cancer of the uterus. This diagnosis followed um, a sudden hemorrhage, এবং তার হঠাৎ করে খুব হেমারেজ শুরু হয়ে গেল। A hysterectomy and ovarectomy were performed. তাহলে কি হলো আবার? তার ওভারি এবং তার মোটামুটি বলতে পারা যায় যে স্ত্রী জননতন্ত্রের সবকিছু কেটে ফেলে দেওয়া হলো। The patient was supposed to have received chemotherapy or radiation, but instead she came to me. সে রেডিওথেরাপি বা কেমো নেওয়ার কথা, যেহেতু তার ওভারিতে ক্যান্সার ছিল, অপারেশন করে সব ফেলে দেওয়ার পরে তার আবার কিছু দিনের জন্য ওদের রুল অনুসারে, সরি মনে হচ্ছে বেশ নয়, তো সেই রুল অনুসারে তার হচ্ছে রেডিয়েশন থেরাপি নেওয়ার কথা ছিল, বা ইনস্টিট সে হচ্ছে এই হোমিওপ্যাথের কাছে আসে যে না আমি হোমিওপ্যাথি ট্রাই করব। Then the patient, I have treated her for the first 5 years. During this time she has not been able to do without asthmatics and anti-epileptics. This is so true. আমি লাস্ট 3 ইয়ার্স ধরে দেখছি যে মহিলার কথা আমি একদিন বলছিলাম, কোনো এক সময় হয়তো কেস প্রেজেন্ট করবো ইনশাল্লাহ। তো মামা আমাকে বলতেন, উনি কিন্তু প্রথম মানে কেসটা খুব সুন্দরভাবে নিয়ে শুরু করেন, এবং একটা পর্যায়ে মামা বলছেন যে আমাদের ডক্টর আবুল কাসেম স্যার, উনি বলছেন যে দেখো এই এই কেস নিয়ে মাথার চুল ছেঁড়া ছাড়া কোনো উপায় থাকবে না, এটা খুব জটিল কেস। কারণ ওনার অভিজ্ঞতার কারণে উনি বলতে পারছেন যে এটা যথেষ্ট জটিল, এবং উনি মনে করছেন যে ডাক্তার আবুল কাসেম স্যার, কোন আবুল কাসেম স্যার? ডক্টর আবুল কাসেম স্যার আমাকে বলছেন। তো আমি তখন বিষয়টাকে ওইভাবে করে, আমার আমার একটা ইয়ে ছিল খুব, যে না সে তো আমার বন্ধু, আমি কিভাবে তাকে মানে এত সে অসুস্থ, এই বিষয়টা এইভাবে ছেড়ে দিতে পারবো না। আমি তারপরে একটু চেষ্টা করেন না, একটু চেষ্টা করেই দেখা যাক। তো আমি এখন পর্যন্ত সে কিন্তু
তার এই অ্যাজমার যে মেডিকেশন ছাড়তে পারেনি, এবং ইট ডাজেন্ট ম্যাটার, আপনি ওই পাশাপাশি আপনার প্রেসক্রিপশন চালিয়ে যাবেন। কিন্তু এর ভিতরে অনেক অ্যামেজিং সুন্দর ভালো ভালো কিওর আছে তার, যে সে ফার্স্ট আসে হচ্ছে সার্ভিক্যাল ক্যান্সার নিয়ে, এবং ডাক্তার বলছিল এখানকার যে ইউ হ্যাভ টু কাট ইট অফ, কারণ তোমার খুব অ্যাডভান্স স্টেজে আছো তুমি। হুম। কিন্তু 1.5 বছর চিকিৎসার পরে তার যে রিপোর্ট, তাকে ডাক্তার বলছে যে ও ইটস অ্যামেজিং, সামহাউ মাদার নেচার হ্যাজ কিওরড ইউ। আমরা যখন একটা অদ্ভুত জিনিস যে যখন কোনো রোগী ভালো হয়ে যায় তখন কিন্তু মাদার নেচারের দিকে ভীষণ ভাবে আঙ্গুল তুলে ডাক্তাররা খুব হ্যাপি হয়ে যায়। অথচ যদি বলা হয় না সে তো হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে হলো, ওইটা কেউ বিশ্বাস করবে না, না না ইটস নট পসিবল। না হয় ওই যে ফিতুল কাজ বলছিলেন যে এমনকি এক হসপিটাল থেকে এরকমও বলা হচ্ছিল যে না আসলে তাহলে ফার্স্ট রিপোর্টটাই ভুল ছিল, কারণ তোমার তো কোনো ট্রেস অফ হিস্ট্রি নাই। সে মহিলা আগের রিপোর্ট দেখাচ্ছে যে আমার তো এরকম তোমরা বলছিলে ক্যান্সারের কথা, কিন্তু এখন তো তোমরাই বলছো নাই, তাহলে সারলো কি করে? তারা বলছে ফার্স্ট রিপোর্টটা ভুল ছিল। মানে এতটাই তারা স্কেপটিক্যাল, হোমিওপ্যাথি ক্যানট ওয়ার্ক। হ্যাঁ, জি জি জি, এটাই সফলতাটা তাদের এটা আমরা দেখতে যদি, পাবে। হ্যাঁ অবশ্যই, এবং অবশ্যই। সবচেয়ে যে বড় কথা যে আজকে ডাক্তার লিখতে দিবে না, আজকে আমাদের মেন্টাল সিচুয়েশন কত খারাপ বাংলাদেশে, যারা প্র্যাকটিশনার এত পড়াশোনা করার পরে এরকম একটা সিচুয়েশন, আজকে এত বছর প্র্যাকটিসের পরে তাকে তার কার্ড থেকে তার উপাধি সরাতে হবে, এটা খুবই খুবই প্যাথেটিক। কিন্তু আমরা যদি ভালোভাবে দেখি আমাদের গেইনটা কিন্তু অনেক বেশি, আমাদের গেইনটা এতই বেশি যে তাদের বহু জ্বালা হচ্ছে, তাই না? যার কারণে তারা এটা করছে, কারণ তারা কিন্তু জি, জি। কেমো দিয়েও ঠেকাতে পারে না, রুগী ঠেকাতে পারে না, তারা অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলে দিচ্ছে তবু কিন্তু তারা রোগী ঠেকাতে পারে না। আমরা একদম খুব অ্যাডভান্স স্টেজ, একদম যেখানে গ্যাংগ্রিন ছড়িয়ে পড়ার কারণে রোগীর পা দুইটা কেটে ফেলার কথা ছিল, সেই স্টেজ থেকে ভালো হয়ে যাওয়া রোগীর কেসও ইনশাল্লাহ করবো সামনে। আচ্ছা, কেস করতে প্রথম থেকে বলি কারো ভালো লাগবে না, কিন্তু আমরা যদি পড়ি তাহলে আমরা বুঝবো কি করে উনি কেসটা টেক করেন। হ্যাঁ, জি 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 জি, ঠিক আছে। আচ্ছা। There are only a few modalities. She has a strong aversion to meat and fat. She says this was true even as a child. She desires nuts, although she cannot eat them because of her allergy. She also desires fruits and vegetables. এই প্রত্যেকটা লাইন কিন্তু রুব্রিক হবে, প্রত্যেকটা লাইনে কিন্তু তার ফুডের ডিজায়ার অ্যাভার্সন বলা হচ্ছে। হ্যাঁ, as I remember, she had a peculiar dream recently which occurred repeatedly. She was hugging a baby very tenderly and suddenly she started to eat the infant without feeling aggressive or hateful emotions. She ate the child just out of tenderness. আমরা বোধহয় বুঝতে পারছি যে মহিলা রিসেন্টলি একটা স্বপ্ন দেখছেন, যে স্বপ্নে উনি একটা ছোট্ট বেবিকে, ওনার কিন্তু নিজের কোনো বেবি নাই, তার খুব আগ্রহের ব্যাপার ছিল হয়তো, কারণ অসুস্থতার কারণে হোক বা সবকিছু মিলে তার কিন্তু কোনো বেবি নেই। একটা মহিলার জন্য এটা কিন্তু অনেক বড় ব্যাপার। তো বলছে যে সে স্বপ্নে কি দেখছে, একটা ছোট্ট বেবি দেখছে, যে বেবিকে সে খুব টেন্ডারলি ভীষণ আদরের সাথে জড়িয়ে আছে, এবং আউট অফ টেন্ডারনেস নট অ্যাগ্রেসিভনেস হি হ্যাজ ইটেন দ্য বেবি, মানে সে ওই বাচ্চাটাকে খেয়ে ফেলছে, এটা সে দেখছে স্বপ্নে। এবং এটা তার রিপিটেড ড্রিম এখন। For the last 2 years, she hasn't been able to sleep well. এবং গত 2 বছর ধরে সে কিন্তু ঘুমাতে পারছে না ভালোভাবে। She cannot fall asleep easily. সে ঘুমিয়ে পড়তে পারে না সহজে। And she often wakes up again shortly thereafter. এবং যদি ঘুমিয়ে পড়েও, কি বাবা, সে যদি ঘুমিয়ে পড়েও তো ওকে একটু সামলে নেন, সমস্যা নাই। না, সে পড়ে গেছে স্যার, সে সবসময় এটা সেটার উপর ওঠে তো, চেয়ার, ছোট্ট চেয়ার উঠে কাঁথে নিজে পড়ে। আচ্ছা, তো বলছে যে she cannot fall asleep easily and she often takes up again shortly thereafter. So wakes up. So সে যদি ঘুমিয়ে পড়ে একটু পর সে উঠে যায়। I have given the following remedies in 1984. I only gave the Q potencies, মানে LM potency প্রথম দেওয়া হচ্ছিল। I gave arsenicum album and there was a short time of Scipia as well. So arsenic, Scipia, তারপর তারপর কি দেওয়া হয়? Dextromuriaticum in February 1988. In May 1988, she has given Tartara stibiatus. In September 1988, I gave her tuberculinum. I had the impression that the best results were seen with this remedy. In December 1988, she again received arsenicum album. This time in a higher potency, I did not see any improvement. তো বলা হচ্ছে আসলে দেখেন
এই যে গ্যাপ গুলো, এটাও কিন্তু লক্ষণীয়। একটা রেমেডি, ইনি কিন্তু ভিতুল কাছ না, ইনি একজন থেরাপিস্ট যিনি ভিতুল কাছের কাছে ওনার এই কেসটা নিয়ে আসছেন। হ্যাঁ, উনি বলছেন যে এই রেমেডি গুলো উনি দিয়েছেন। এখানে দেখেন গ্যাপ কিন্তু প্রায় 3 থেকে 4 মাস, একটা বড় ব্যাপার বাংলাদেশি হোমিওপ্যাথির ক্ষেত্রে বলবো, যেটা ভিতুল কাছের সাথে শুধু বাংলাদেশ না, অন্যান্য অনেক হোমিওপ্যাথির পার্থক্য। এবং ভিতুল কাছের থিওরি ভালোভাবে পড়ার পরে আশা রাখি যে ইনশাল্লাহ আমরা ওইভাবে ইউজ করব। একটা মেডিসিন কাজ করতে সময় লাগে, কোনো কোনো মেডিসিন 6 মাস, এমনকি কোনো কোনো মানুষের ক্ষেত্রে 1 বছরও কাজ করে। একজন প্র্যাকটিশনার যখন বুঝতে না পারেন যে মেডিসিনটি স্টিল কাজ করছে, উনি ওর মধ্যে আরেকটা মেডিসিন দেন, নিজে হাতে নিজের কেস নষ্ট করেন। আরেকটা ব্যাপার হলো মেডিসিনের ফ্রিকুয়েন্ট রিপিটেশন নট অ্যাকসেপ্টেবল। মেডিসিনের ফ্রিকুয়েন্ট রিপিটেশন সবার ক্ষেত্রে প্রযোজ্য না। সব লেভেল অফ হেলথে বা সব রোগে মেডিসিনের বা সব ঔষধ ফ্রিকুয়েন্টলি করা যায় না, রিপিট করা যায় না। এই জিনিসটা আমরা আসলে বুঝি কম, এই জন্য আমরা কি করি যে রোগী মেডিসিনাল পিকচারটা নষ্ট হয়ে যায় অতিরিক্ত এটা রিপিট করলে। এটা কিন্তু ডক্টর হ্যানেম্যানও নিষেধ করা। ডক্টর হ্যানেম্যানও কিন্তু আমাদেরকে এটা বলেন নেই যে খুব রিপিটেডলি এটা 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 কেন্টেরও নিষেধ। এবং আপনারা এই যে মিনিমাল ডোজ যে বইটা, এটা যদি পড়েন ডরথি শেফার্ড, দেখবেন যে উনি হায়ার ডোজে দিতেন, বাট উনি রিপিটেড ডোজ দিতেন না। তাই বলে সবাইকে হাই ডোজও দেওয়া যাবে না। এই যে ডোজিংটা, এটা আপনি এই আমরা থিওরি থেকে ইনশাল্লাহ শিখবো। আবার কোনো কোনো রোগীর জন্য রিপিটেড দরকার, সেটা ডোজিংটা হবে ডিফারেন্ট। এনিওয়ে, তো এখন জিবি বলছেন, এখন জিবি পালা, উনি জিজ্ঞেস করছেন হাউ ডু ইউ ফিল আন্ডার দিস ইনভেস্টিগেশন। উনি জিজ্ঞেস করছেন রোগীকে তোমার কেমন লাগছে, তোমাকে যে কোশ্চেন করা হচ্ছে। ফিমেল পেশেন্ট, সে বলছে এক্সাইটেড, সে বেশ এক্সাইটেড ফিল করছে। জিবি জিজ্ঞেস করছেন টেন্স, তুমি কি টেন্স ফিল করছো। সে বলছে এ লিটল। ডিড ইউ ফাইনালি ম্যারি, জিজ্ঞেস করলেন যে তুমি কি তারপর বিয়ে করেছিলে। তো মহিলা বলছে না। জিবি বলছে আফটার ইউর ট্রমাটিক এক্সপিরিয়েন্স উইথ দিস ম্যান, আমরা মনে রাখি যেটা, যে তার কিন্তু 10 বছর একজন মানুষের সাথে ট্রমাটিক একটা রিলেশনশিপ ছিল। ডিড ইউ হ্যাভ অ্যানাদার রিলেশনশিপ, ওনাকে জিজ্ঞেস করছেন। এখানে একটা জিনিস যেটা, যে এদের লাইফ স্টাইলটা এরকম যে এরা ম্যারেজটাকে সবাই আম, বাধ্যতামূলক মনে করে না। তো রিলেশনশিপ উইদাউট ম্যারেজ এদের থাকে। এবং বলছে যে এই যে 10 বছর ধরে সে কিন্তু একটা মানুষের সাথে ছিল, এটা ছিল ট্রমাটিক। তো জিজ্ঞেস করছেন উনি যে এরপর সে আর কোনো রিলেশনশিপে দিয়েছিল কিনা। আমরা এখানে কোন রেমেডি খুঁজছেন বলে মনে করবো, কেউ বলতে পারেন। ন্যাট্রামিউর, তাই না? ন্যাট্রামিউর, ইগনেশিয়া, এই ধরনের রেমেডি, ও যেটা আচ্ছা, জি জি। একটা রিলেশনশিপ যখন নষ্ট হয়ে যায়, তো সে কিন্তু নেক্সট রিলেশনশিপে যেতে চায় না। হ্যাঁ, ওইটা বোঝার জন্য। হ্যাঁ, আফটার ইউর ট্রমাটিক এক্সপেরিয়েন্স উইথ দিস ম্যান ডিড ইউ হ্যাভ অ্যানাদার রিলেশনশিপ। মহিলা বলছে ইয়েস, ফ্রম 1981 আনটিল নাও, জাস্ট ওয়ান অর সেভারাল। জিজ্ঞেস করছেন যে মহিলার যে টেন্ডেন্সিটা, সেটা কি ধরনের, এটা বোঝার জন্য যে তোমার কি একটা রিলেশনশিপ ছিল নাকি সেভারাল রিলেশনশিপ ছিল। সরি স্যার, এখন আমার বাসা খুব নয় এই টাইমটা। জিবি বলছে আর ইউ শিওর। জিবি কিন্তু জিজ্ঞেস করছেন যে তুমি ঠিক বলছো তো, তোমার একটাই সম্পর্ক ছিল। বাবা খারাপ। ইয়েস, ইউর টোন অফ ভয়েস সেজ আই এম নট শিওর। বলছে যে কিন্তু তোমার গলার আওয়াজে মনে হচ্ছে তুমি ঠিক শিওর না। মহিলা বলছে দেয়ার মাইট হ্যাভ বিন জাস্ট ওয়ান লিটল ইনসিডেন্ট দ্যাট আই ডিড নট টেক সিরিয়াসলি। সে মহিলাটা তখন বলছেন যে হ্যাঁ, আরেকটা হয়তো কিছু ছিল, কিন্তু অতটা সিরিয়াস কিছু না। আচ্ছা, জিমি বলছে ডু ইউ হ্যাভ এপিলেপটিক সিজার্স নাও, তোমার কি এখন এপিলেপটিক সিজার হয়। মহিলা বলছে আই ভেরি রেয়ারলি হ্যাভ রিয়েল অ্যাটাকস, আমি খুবই কম আমি রিয়েল অ্যাটাকে যাই। আই এম আন্ডার মেডিকেশন, সে ওই যে অ্যালোপ্যাথিক যে মেডিসিন এটা ইউজ করছে। আই ডিড হ্যাভ এ গ্র্যান্ড মাল অ্যাটাক এট দ্য এন্ড অফ লাস্ট ইয়ার। তো বলছে আমি লাস্ট ইয়ারের শেষের দিকে আমার একটা গ্র্যান্ড মাল অ্যাটাক হয়েছিল। সে কিন্তু ওই মেডিসিনের আন্ডারেই থাকা অবস্থাতেই, এবং গত 5 বছর ধরে ওই হোমিওপ্যাথ কিন্তু ওনাকে ওষুধও দিয়েছেন। এই জিনিসগুলো কিন্তু অ্যাসেস করছেন উনি। জিবি বলছেন ক্যান ইউ ডিসক্রাইব দ্য অ্যাটাক, হোয়াট হ্যাপেন, তুমি কি অ্যাটাকের ধরনটা ডিসক্রাইব করতে পারো, কি হয় তোমার। মহিলা বলছে দেয়ার আর ডিফারেন্সেস বিটুইন দ্য ভ্যারিয়াস টাইপস অফ অ্যাটাকস, তার বিভিন্ন রকম সিমটম হয় অ্যাটাকের সময়, এক একটা অ্যাটাক এক এক রকম। পার্টিকুলারলি দ্য ইন্টারভালস বিটুইন অ্যাটাকস, একটা অ্যাটাক থেকে একটা অ্যাটাকের ইন্টারভাল মানে দূরত্ব কতটুকু, পার্টিকুলারলি এটা পেটিট মাল অ্যাটাকস এন্ড গ্র্যান্ড মাল অ্যাটাকস which are very short। তার পেটিট মাল এবং গ্র্যান্ড মাল অ্যাটাক হয় একটা থেকে একটা, এবং এটা শর্ট, খুব একটা লং টাইমের জন্য হয় না। এন্ড দেন দেয়ার আর অ্যাটাকস while awake and while asleep, তার ঘুমের ভেতরেও কিন্তু
অ্যাটাক হয় এবং জাগ অবস্থাতেও হয়। দিস ক্যান মিন দ্যাট ওয়ান পেচিকমাল অ্যাটাক ফলোজ অ্যানাদার। তো যখন তার পেচিকমাল অ্যাটাক হয় একটা, তখন আরেকটা হয়, একটার পর একটা। But I didn't fall. Sorry. But I didn't fall. I didn't collapse. তার যখন একটা হয়, ও সে কখনো পড়ে যায়নি বা collapse হয়নি সে। The attacks were prolonged attacks lasting sometimes several hours. অনেক সময় prolonged attack তার যখন হয়, কয়েক ঘন্টা যাবত হতে থাকে এবং সে কিন্তু পড়েও যায় না, collapse করে না। জিবি বলছেন, you don't know if you bite your tongue or urinate during these seizures. তাহলে আমরা কি মনে করবো, উনি হচ্ছে কি bite tongue কোন রেমেডি? কালকে পড়ছিলাম, আমাদের স্যার পড়িয়েছেন বুফো। আরো রেমেডি আসতে পারে, কিন্তু আরো রেমেডি আছে, কিন্তু আর ইউরিনেট হলো ওয়ান অফ দ্য গ্রেট রেমেডি। হ্যাঁ, রেমেডিস কি কিউপ্রাম। What type of convulsions do you have? I have only bitten my tongue during a grand mal attack, and during the grand mal attack, yes, there was a loss of urine. Okay, তার ভিতর দুটোই পাওয়া গেল। Therapist বলছে, I don't have the exact date, but sometime between October and September 1988, she had a grand mal attack, but these have become very rare. তার grand mal attack এখন আর সেভাবে হয় না। আগে এরকম মানে এটা একটা ইয়ার বলছে, 1-2 বছর আগের কথা, যখন তার একটা অ্যাটাক হয়েছিল। ভেরি রেয়ার। হাউ মাচ মেডিকেশন ডাজ শি টেক? জিবি তার ডোজিংটা জিজ্ঞেস করছেন। 3 arginine 150. So জিবি বলছে, উইক ইজ দিস এ হেভি অর এ নর্মাল ডোজ? উনি থেরাপিস্টকে জিজ্ঞেস করছেন। আমরা যেহেতু জানি যে ওনার অধিকাংশ থেরাপিস্ট বা স্টুডেন্ট, যারা জিবি স্টুডেন্ট, ম্যাক্সিমাম মেডিকেল ডাক্তার, তো ওনাকেই জিজ্ঞেস করছে যে এই যে ডোজিংটা, এটা কি হেভি ডোজ? এটা কি হেভি ডোজে দেওয়া নাকি মডারেট ডোজ? How much? Therapist goes, we carried out blood tests to determine the therapeutic dose and actual drug level in her blood in order to get the balance right. We tried to prescribe at very low doses. ওই ডাক্তার বলছেন যে হ্যাঁ, আমরা ব্লাড টেস্ট করে একদম এক্স্যাক্টলি যতটুকু হলে তার চলবে এই পরিমাণে লো ডোজে তাকে এই ঔষধটা দিয়েছি। জিবি বলছেন, I can see that you are experiencing a lot of feelings at the moment, strong feelings. জিবির কেস টেকিং একটা বড় অংশ হচ্ছে কথা বলতে বলতে আস্তে 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 মানুষটার ফিলিংস নিয়ে কথা বলতে পারেন। তো উনি কিন্তু এই যে ওনার চেহারা মুখ দেখে বলছেন যে দেখো, তোমার সাথে যে কথা বলছি মনে হচ্ছে এট দ্য মোমেন্ট তুমি অনেকগুলো ফিলিংস, অনেক স্ট্রং ফিলিংস তুমি ফিল করতে পারছো। ক্যান ইউ ডিসক্রাইব দিস ফিলিংস? হোয়াট এক্স্যাক্টলি আর ইউ ফিলিং? তো বলছে যে এই মুহূর্তে তোমার কেমন লাগছে, তুমি এক্স্যাক্টলি কি ফিল করছো আমাকে বলো, ক্যান ইউ টেল মি? ইট ইজ অলসো ভেরি নিউ। মহিলা বলছেন যে এটা খুব নিউ একটা ফিলিংস। আই ফিল ভেরি মাচ দ্য সেন্টার অফ অ্যাটেনশন। কারণ জিবি যখন একটা কেস টেক করেন তখন চারিদিকে ক্যামেরা, মানুষজন, এতগুলো স্টুডেন্ট, এটা সে জানে। তো মহিলা বলছে যে আসলে এটা খুব নতুন ধরনের একটা এক্সপিরিয়েন্স, কারণ আমি ফিল করছি যে আমি যেন সমস্ত মানে অনেকগুলো মানুষের অ্যাটেনশনের কেন্দ্রবিন্দু। তো তিনি জিজ্ঞেস করছেন, ডু ইউ লাইক দ্যাট? মহিলা বলছেন নো। জিবি বলছে, হোয়াট ফিলিংস আর ইউ হ্যাভিং? বলছে, আই এম ভেরি ভেরি টেন্স অ্যান্ড আপরাইট। I can see that you have to breathe deeply. জিবি বলছেন যে হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনি খুব টেন্স এবং আপরাইট, বিকজ তুমি বেশ তুমি যে নিঃশ্বাস নিচ্ছ সেটা বেশ টেন্সলি নিচ্ছ। আই এম অলমোস্ট শেকি। মহিলা বলছে, আই এম অলমোস্ট শেকি। তাহলে এটুকু বোঝা যাচ্ছে সে এমন একটা রেমেডি যে এখানে কিন্তু যথেষ্ট প্রেশার, এখানে অনেক মানুষ আছে, সেখানে তার কেস টেকিং হচ্ছে, ইটস নট ইজি। তো জিবি বলছে, ইজ দিস অ্যান আনপ্লিজেন্ট ফিলিং? তোমার কাছে কি আনপ্লিজেন্ট লাগছে? মহিলা বলছে, ইয়েস আনপ্লিজেন্ট, ইট ইজ নট নর্মাল। এটা তো নর্মাল না। হাউ উড ইউ ডেসক্রাইব ইউর নর্মাল ক্যারেক্টার? জিবি তার কাছে জিজ্ঞেস করলেন যে তোমার নর্মাল ক্যারেক্টার তুমি কিভাবে ডেসক্রাইব করবে? Do you feel okay? সে বলছে, not so excited, I'm normally a quiet person. সে বলছে, আমি খুব একটা এক্সাইটেড টাইপের মানুষ না, আমি সাধারণত কোয়াইট টাইপের পারসন। Do you feel now that you are losing control? তোমার কি মনে হচ্ছে যে তুমি কন্ট্রোল লুজ করছো? No, I would just prefer to be calmer. মহিলা বলছে, আমি তো আর একটু শান্ত হতে চাই, কারণ তার কাছে খুব অস্থির লাগছে এত মানুষজন সবার মধ্যে কথা বলাটা। ডু ইউ হ্যাভ ব্রাদার্স অর সিস্টার্স? তাকে অন্য কোশ্চেন করছে যে তোমার কি ভাই বোন আছে কিনা। এটা আমি একটা কথা, যে তার ভাই বোন আছে কিনা, বাবা মার বয়স কত, তারা বেঁচে থাকলে আর হচ্ছে তারা মারা গেলে কোন বয়সে মারা গিয়েছেন,
এটা আপনি কমনলি পাবেন জিবির টেস্ট টেকিং। এটা একটা বড় কারণ হলো আমরা জানি ভেনেরিয়াল ডিজিজ না, আমরা ভেনেরিয়াল ডিজিজের ক্ষেত্রে জানি যে সাধারণত সাইকোটিক যে গনোরিয়া ফ্যামিলিতে থাকলে সেখানে ম্যাক্সিমাম কেসে মানুষ 40 থেকে 55 অফ এইজের ভিতরে একটা হার্ট অ্যাটাক হয় তাদের। এবং এটা কিন্তু একটা গুড ইন্ডিকেশন টু আন্ডারস্ট্যান্ড যে ওই ফ্যামিলিতে রানিং আছে গনোরিয়া। এটা কিন্তু আমি তাই জিজ্ঞেস করবো। আর দে unhealthy? বলছে yes, they are healthy. Do you have good relationships with them? Yes. Can you describe the type of asthma you have? তাহলে এখন আমরা দেখলাম কি যে তার যে এপিলেপটিক অ্যাটাক, এখানে আমরা কিছু পাইনি যেটা আমাদের জন্য হেল্পফুল। তো উনি এখন অ্যাজমার যে অ্যাটাক হয় সেটার ধরনটা জিজ্ঞেস করছেন। মোডালিটি ছাড়া সিমটমের কোনো মূল্য নাই হোমিওপ্যাথিতে। I feel that asthma attacks predominantly occur when I have a cold and also in allergic conditions. মহিলা বলছে যখন ওনার কোনোভাবে ঠান্ডা লাগে বা কোনো একটা অ্যালার্জিক কন্ডিশনে উনি পড়েন তখন ওনার সাধারণত অ্যাজমা অ্যাটাকটা হয়। ফর এক্সাম্পল, when I come into contact with dog hair or other animal hair, then the attacks are sure such that I almost suffocate. তাহলে কি আমরা হয়তো একটা রেমেডির কথা প্রায় ভাববো এখন, না কি? ডগ হেয়ার বা এনিমাল হেয়ার, এটা যদি সে যদি কাছাকাছি আসে তখন সে অলমোস্ট সাফোকেটিং একটা ফিলিং হয়, তার মনে হয় যে সে দম বন্ধ হয়ে যাবে। It is very difficult for the bronchi to adjust to changes from hot to cold or vice versa. Hot and cold এই যে টেম্পারেচার চেঞ্জ, এটা সে সহ্য করতে পারে না। এটা কমন সিম্পটম ফর almost all asthma patients. Every time I exert myself, I feel that my body cannot cope. তো যখনই উনি চেষ্টা করেন, বেশি কষ্ট করেন, বেশি পরিশ্রম করেন, বেশি উনি ফিল করেন যে আমার বডি কোপ করতে পারছে না। I cannot breathe. My bronchi also suffer spasms when I have to cough strongly. তো উনি বলছেন যে তার ব্রঙ্কিতে, বুকের ভেতরে লাংসে যে ব্রঙ্কি থাকে সেখানে কি ফিল করে, যে স্পাজম ফিল করে যখন সে কাশে। এটা খুব যদি স্ট্রংলি যখন তার কাশি হয়। হ্যাঁ, তো জিবি জিজ্ঞেস করছেন ডু ইউ কফ এ লট? তুমি কি অনেক বেশি কাশো? মহিলা বলছেন অনলি আন্ডার অ্যাকিউট কন্ডিশনস। ওনার যখন একটা করে অ্যাকিউট ফেজ দেখা দেয় তখন উনি কাশেন। আই নর্মালি ডোন্ট কফ এ লট। আমি সাধারণত অনেক বেশি কাশি না। জিবি বলছেন ডু ইউ ব্রিং আপ স্পুটাম when you cough? তোমার কি কাশির সাথে কফ উঠে কিনা, যেটা গয়ার বলে বাংলায়, এটা উঠে কিনা? মহিলা বলছেন না। Why do you think that you have developed epilepsy? তোমার কি মনে হয় তোমার এপিলেপসি হওয়ার কারণ বলে কি মনে হয়? এটা পিছনে কোনো কারণ ছিল কিনা? এখন এখন চলে যাচ্ছেন কি যে মেজর কোনো ডিজিজ থাকলে পেশেন্টকে তখন আবার ফেরত এসে জিজ্ঞেস করতে হয় না যে তোমার এটার কারণটা কি, এর আগে পরে কোনো ইনসিডেন্ট ছিল কিনা, মেজর কিছু ঘটনা ছিল কিনা। আই ডোন্ট নো, আই উড প্রেফার নট টু হ্যাভ ইট। আমি জানি না কোন কারণে এটা হচ্ছে, কিন্তু আমি আমি হয়তো কখনোই এটা চাইতাম না। I just wonder if I am one of those upright cramped people. I have also had problems with my gallbladder and my asthmatic condition. তো সে বলছে যে আমার এপিলেপসি আছে, আমার গলব্লাডার প্রবলেম, আমার অ্যাজমাটিক প্রবলেম। আমার তো মনে হয় আমি শুধু ওই ধরনের একটা মানুষ যে কিনা সবকিছুতেই আড়ষ্ট হয়ে যায়। জিভি বলছে গলব্লাডার, মহিলা বলছে ইয়েস, ইট ওয়াজ টেকেন আউট, কারণ আমরা ওখানে পড়ে আসছি না, তার কিন্তু এটা অপারেট করা হয়েছিল। হ্যাভ ইউ সাফার্ড এ লট হেলথ ওয়াইজ? মহিলা বলছে ইয়েস, আই থিঙ্ক সো। হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দিস? হোয়াট আর ইয়োর থটস অ্যাবাউট দিস? এখানে একটা জিনিস খেয়াল করবেন যে আমরা যখন শুধু ড্রাই ডাটা নিতে থাকি, হ্যাঁ এটা হয় সকালে, এটা হয় বিকালে, এটা বাড়ে কমে, এটা গেল, কিন্তু এখানে মোর ইম্পর্টেন্ট হচ্ছে টু ডিসকভার দ্য পার্সন। তো এখানে জিবি যেটা করছেন, মহিলার সাথে আসলে কথা বলছেন বোঝার জন্য যে অ্যাকচুয়ালি মানুষটা কেমন। How do you feel about this? What are your thoughts about this? Um, বলছেন মহিলা, even as a little girl, I thought a lot about it. এবং ছোট ছিলাম যখন, তখন আমি আমার এই অসুখ নিয়ে অনেক ভাবতাম। I have tried to cope with it. আমি এটার সাথে মানিয়ে চলার চেষ্টা করেছি। I come from a religious family and in a way, my mother fostered the belief that in those circumstances, my illness is something that I have to cope with. এরা অনেক রিলিজিয়াস ছিল ফ্যামিলি, প্র্যাকটিসিং ফ্যামিলি, এবং ওনার মা ওনাকে শিখিয়েছিলেন যে এই ধরনের কোনো সার্কামস্টেন্স যখন হবে তখন তোমাকে জাস্ট কোপ করতে হবে, তোমার অসুস্থতার সাথে তোমাকে মানিয়ে চলতে হবে। Yes, জিভি বলছে yes, I understand that your mother felt this way, but what do you feel? Have you accepted these conditions or do you cry and pray? এখন কোন রেমেডির কথা আপনি জিজ্ঞেস করছেন? অরাম। হ্যাঁ, যখন কোনো কিছু আনবিয়ারেবল হয়ে যায় মানুষ তখন ট্রাই করবে, প্রে করবে। এটার ভিতরে কয়েকটা রেমেডি আছে, শুধু আরাম একা না। তবে মোস্টলি সাধারণত একটা কোশ্চেন একটা রেমেডি আগে একটু যাচাই করা হয়। উনি কিন্তু এর মধ্যে বেশ কতগুলো রেমেডি সম্পর্কে তথ্য নিচ্ছেন, তাই না?
ফিমেল পেশেন্ট বলছেন, নো আই ডোন্ট উইপ এনিমোর, I have to accept my illness, I have to live with it, after all I had to go on living my life and I wanted to go on living it. So বলছেন যে মহিলা বলছে আমি আর আগের মতো কাঁদি না, আগে উনি অনেক কাঁদতেন এবং বলছেন যে আমাকে তো আমার এই অসুখের অবস্থা মেনেই নিতে হবে, আমাকে তো এটা সহই বাঁচতে হবে, এভাবেই আমার বেঁচে থাকতে হবে। জিবি বলছে, ডু ইউ এনজয় লাইফ? মহিলা বলছে, ইয়েস আই ডু, আই এনজয়েড মাই জব, আই হ্যাড ফ্রেন্ড, I was in a close knit family. মহিলা কিন্তু হ্যাপি এমনিতে, অসুখের সাইডটা ছাড়া সে বলছে হ্যাঁ আমি আমার কাজ পছন্দ করেছি, আমার বন্ধু বান্ধব ভালো, আমার পরিবার অনেক ক্লোজ, হ্যাঁ ভালো। জিবি জিজ্ঞেস করছেন, ক্যান ইউ ডিসক্রাইব ইউর ফিলিংস? How would you describe your feelings today? Do you experience depression, anxieties, or irritabilities? I have to know your inner state. বলছে আজকের দিনে তুমি ঠিক কি বোধ করছো, বলতে পারো কি? তুমি কি তোমার আজকের দিনে এক্সপিরিয়েন্সটা বলতে পারো? তুমি কি ডিপ্রেসড, তুমি কি অ্যাংজাইটিতে ভুগছো, নাকি তোমার ইরিটেবল লাগছে? আমার জানা প্রয়োজন তোমার মানসিক অবস্থাটা, ভিতরগত অবস্থাটা, তাই না? মহিলা বলছে, I think that I have thought too much about my illness. I think I have spent all my time thinking about my condition and how to cope with it. I think too much about it even now, but I'm not a depressed person. মহিলা বলছে কি, আমি কিন্তু ডিপ্রেসড পারসন না, যদিও আমি অনেক বেশি চিন্তা করি আমার অসুস্থতা নিয়ে, আমি অসুস্থতা নিয়ে অনেক বেশি চিন্তা করি। I think I am a robust, strong person. সে বলছে আমি মনে করি আমি যথেষ্ট শক্তিশালী একজন মানুষ। I mixture perhaps of a robust and a tender. সে কিন্তু এখানে তার রেমেডি বলে দিচ্ছে। আচ্ছা, সে বলছে আমি মনে করি আমি perhaps I'm a mixture of a robust and a tender person. জিবি জিজ্ঞেস করছেন, ডু ইউ ক্রাই ইজিলি? জিবি জিবি কি জানতে চাচ্ছেন এখন? উনি যেহেতু এই কথা বলাতে জিবির মাথায় আসছে একটা রেমেডি, তাই না? আমরা জানি ক্রাই ইজিলি বলে সাধারণত জি পালসিটিলের কথা এখন উনি খোঁজ নিচ্ছে। মহিলা বলছেন, আই ডিড মোর ইন দ্য পাস্ট। বলছেন যে হ্যাঁ আমি ক্রাই ইজিলির কোশ্চেনটাতে উনি বলছেন হ্যাঁ আমি ইন পাস্ট টাইমে অতীতে আরো বেশি কাঁদতাম। আই ডিড মোর ইন দ্য পাস্ট। হচ্ছে আন্ডার হোয়াট সার্কামস্টেন্স, জিমি বলছে আন্ডার হোয়াট সার্কামস্টেন্সেস উড ইউ ক্রাই নাও? এখন এখন যদি তোমার কাঁদতে হয়, যেহেতু সে বলছে আমি তেমন একটা কাঁদি না এখন, আগে বহুত কাঁদতাম, তো জিমি বলছেন যে তাহলে এখন তুমি কোন ধরনের সিচুয়েশনে পড়লে কাঁদো সাধারণত? I couldn't tell you that, I don't know any longer. মহিলা বলছে আমি ঠিক জানি না, আমি তোমাকে ঠিক বলতে পারছি না এক্স্যাক্টলি। এটা কিন্তু একটা গুড লেসন যে আমরা যদি সিমটম না প্রপারলি না জানি তাহলে না বলা ভালো। এটা কিন্তু আপনার রোগীকে বলতে হবে যে কোনো রোগী আছে আনসার্টেন অনেক কিছু, এটার একটা হোমিওপ্যাথ কোশ্চেন করছে বলে দিলাম আর কি, এটা করা যাবে না। এবং মহিলা এটা কিন্তু সচেতন ভাবে উনি অ্যাভয়েড করছেন, উনি কিন্তু নিজে জাস্ট মনে যা আসলো বলছেন না, উনি বলছেন যে আমি ঠিক বলতে পারছি না, কারণ কি এই সিচুয়েশনটা যেহেতু সে ফেস করে না তাই সে এখন বলতে পারছে না। I might if I watch a soap opera. ও বলছে you can never cry anymore. তো যিনি এখন জানতেছেন তাহলে কি এখন তুমি টোটালি কান্না বন্ধ করে দিছো? তো সে বলছে না আমি হয়তো কাঁদবো যদি আমি কোনো ওই যে মানে নাটক দেখি, একটা অভিনয় ওরকম একটা দৃশ্য আসে যেটাতে তার কান্না আসে। তো যিনি জিজ্ঞেস করছেন আদারওয়াইজ নট এট অল, না হলে তুমি একদমই কাঁদবা না? মানে বলছে নো। Do you think that you are an open or a closed person? মহিলাকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি একজন ওপেন পার্সন নাকি একজন ক্লোজ পার্সন, কি মনে করো নিজেকে? মহিলা বলছে 50-50, I'm not a closed person but I'm not completely an open person either. I keep some things to myself. তো বলছে কি যে হ্যাঁ আমি পুরোপুরি ওপেন পার্সন না, পুরোপুরি একজন ক্লোজ পার্সন না, এবং আমি যেটা করি আমি অনেক কিছু আমার ভেতরে কিছু জিনিস আমি ভেতরে চেপে রাখি। I keep some things to myself. কিছু জিনিস আমি নিজের ভেতরে রাখি। জিবি বলছে, do you think that you could keep something from me secret? এখন জিবি জিজ্ঞেস করছে যে তাহলে তো তুমি যেহেতু বেশ কিছু সিক্রেট রাখতে জানো, তাহলে তুমি কি আমার কাছ থেকে কোনো সিক্রেট রাখছো কিনা জিজ্ঞেস করছে। এটা চিকিৎসকের দরকার। হ্যাঁ, এবং এটাও দরকার আছে কারণ আমরা তো একজন মানুষ অনেকক্ষণ যতক্ষণই কথা বলুক সে ম্যাক্সিমাম একটা টাইমের জন্যই আসে, এর ভেতরে কিন্তু আপনাকে একটা রেমেডিতে এসে পৌঁছাতে হবে যেটা কারেক্ট। তো মহিলা বলছে হোয়াই শুড আই, কেন আমি তোমার কাছ থেকে কিছু লুকাবো? জিবি বলছে ইউ হ্যাভ টার্ন দ্য কোশ্চেন ব্যাক টু মি,
you don't want to answer it. জিবি বলছে, এখন পুশ করছে তাকে যে, ও তুমি তো তাহলে আমার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছ, তাহলে তুমি এটার অ্যান্সার দিতে চাইছো না। মহিলা বলছে, I do want something from you, so it is not my intention to keep secrets from you. তো মহিলা বুঝিয়ে দিলেন যে আমি যেহেতু আপনার কাছে ফলাফলের জন্য আসছি, চিকিৎসার জন্য আসছি, তাই আমার এমন কোনো ইন্টেনশন নাই যে আমি আপনার কাছ থেকে কোনো কিছু লুকাবো। তার নেচারটা বোঝানোর জন্য কিন্তু এই কোশ্চেন গুলো হচ্ছে। ওকে, জিবি বলছে, that is precisely why you have to tell me how you are feeling inside, এবং সেই কারণেই তোমাকে বলতে হবে, চেষ্টা করতে হবে যে তুমি অ্যাকচুয়ালি কি ফিল করছো সেটা আমাকে বলতে হবে তোমার। I need you to give me insight into the peculiarities of your character. আমি যেটা দরকার সেটা হলো তোমার চরিত্রের মধ্যে কোনো peculiarities আছে কিনা। যেটা মজার সেটা হচ্ছে মানুষ কখনো এই কথাগুলো বলে না আসলে। যেমন পালসেটিলা লাস্ট রেমিডির মহিলার, উনি কোনোদিন আমাকে বলেন নাই যে উনি রাগ হলে ওনার জামাইয়ের উপরে বাসন ছোড়েন। আমি বলছি, আহারে ভাই এত কষ্ট দিলেন, এই কথাটা আগে বলতেন, আপনার খুব কবে দিয়ে দিতে পারতাম। তো বিষয়টা এখানে যে মানুষ মনে করে আল্লাহ ভাবি কি মনে করবে, আরে ভাই এটা তো অসুস্থতা, তাহলে তো এটা সিমটমটা বলতে হবে। তো এই কথাটা যদি না বলে, এই রোগীকে আপনি অনেক ওষুধ দিতে থাকবেন, কারণ অ্যাকচুয়াল মানুষটা বুঝতে আপনার সবসময় ইজি হবে না। মডিফিকেশন হবেই মানুষের, কারণ মানুষ বেঁচে থাকে, বিভিন্ন অভিজ্ঞতার ভিতর দিয়ে যায় প্রতিনিয়ত। তো for instance, it would be helpful if you said that you act in a particular way so that others will like you. এই ধরনের রেমেডি কিনা উনি, হ্যাঁ, যারা হচ্ছে অ্যাটেনশন চায়, তাই না? এই জন্য জানতে চাচ্ছেন যে তুমি কি কোনো পার্টিকুলার ওয়েতে ব্যবহার করো, বিহেভ করো মানুষকে খুশি করার জন্য, এই ধরনের কিছু আছে কিনা তোমার। and then বলছে that you are very impulsive person, অথবা তুমি হতে পারো খুব একটা impulsive person who immediately tells what you are thinking about, or perhaps অথবা তুমি কি এই ধরনের মানুষ যে কিনা একটা সিচুয়েশনে তোমার মতামত সরাসরি দিয়ে দাও, যে আমি এসব শুনতেও চাই না, জানতেও চাই না, আমি বুঝি এটা এইভাবে হচ্ছে, এইভাবেই হবে, তাই না? impulsive person বা anxious person কিনা, very anxious person কিনা, or concerned about your relatives, তুমি তোমার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে concerned কিনা। হ্যাঁ, এখানে কিন্তু অনেকগুলো রেমেডির মেন্টাল পিকচার। আর এখন মেন্টাল পিকচার কেন ট্রাই করছেন? কারণ ফিজিক্যাল পিকচারে আমরা কি পাইনি, তার কোনো মোডালিটি বের করতে পারি নাই। কিন্তু এই সমস্ত কেস যেগুলো আপনারা জিবিতে পাবেন, এগুলো কিন্তু খুবই জটিল কেস। এখানে মানে আমরা সাধারণ হোমিওপ্যাথটা কেউ হাতই দিবে না, কিন্তু জিবির কাছে আসে কখন, যখন তারা মনে করে যাদের চান্স ছিল অন্তত তারা গুড ট্রিটমেন্টের জন্য আসে। ডু ইউ সি হোয়াট আই এম ট্রাইং টু গেট অ্যাট? জিজ্ঞেস করছেন মহিলাকে উনি, তুমি বুঝতে পারছো আমি কি জানতে চাই তোমার কাছে? জাস্ট হোয়াট এভার ইজ হ্যাপেনিং ইনসাইড ইউ। মহিলা বলছে, আই এম এ বিট অফ এ ওয়ারিং টাইপ, আমি কিছুটা চিন্তিত স্বভাবের মানুষ, চিন্তাশীল। আই থিঙ্ক আই এম অলসো আ লিটল শাই, আমি কিছুটা শাই। ইট কুড বি দ্যাট আই ট্রাই টু হাইড দিস সামটাইমস, কাভার ইট আপ। আমি আমার এই ইনার ফিলিংস সাধারণত কাভার ইট আপ করতে চাই, খুব একটা দেখাতে চাই না। ইম্পালসিভ, আই ডোন্ট থিঙ্ক আই এম ইম্পালসিভ, আমি ঠিক ইম্পালসিভ না। আই উড প্রেফার টু বি ইম্পালসিভ, আমি আই উইশ আর কি, সে বলছে আমি যদি ইম্পালসিভ হতাম ভালোই হতো। আই থিঙ্ক আই এম নট স্যাড পারসন, আমি খুব একটা স্যাড পারসন না। আই ক্যান গেট অন উইথ আদার পিপল উইদাউট এনি ট্রাবল, আমি যে কোনো ট্রাবল ছাড়াই অন্য মানুষের সাথে মিশতে পারি। আই ক্যান বি ক্রিটিক্যাল, আমি জাজমেন্টাল হতে পারি, ক্রিটিক্যাল হতে পারি। আই থিঙ্ক দ্যাট আই ক্যান বি মোর ক্রিটিক্যাল অফ আদার পিপল দেন আই এম অফ মাই সেলফ, আমি নিজেকে যতটা না বিচার করি মানুষকে তার চাইতে ঢের বেশি বিচার করি, আমার যেটা মনে হয়। সে বলছে তার চরিত্র সম্পর্কে, I try to be an honest person. I would also like to be a generous person, but I don't know whether I am or not. Generosity সম্পর্কে খুব একটা শিওর না, সে চেষ্টা করে বলছে। And hard, I don't know, perhaps I have become too hard, মনে হয় যেন আমি অনেক শক্ত হয়ে গেছি। I don't know, I think that is all at the moment. এই সে বললো তার নিজের সম্পর্কে, এর বেশি সে জানে না। জিবি বলছেন, you did well. Are you doing well otherwise? Are you happy with the relationship you have right now? তো এখন উনি জিজ্ঞেস করছেন যে আচ্ছা ঠিক আছে, আর দরকার নাই, যা বলছে এটাই এনাফ। এখন এটা বলো যে তুমি তোমার বর্তমান যে সম্পর্ক
ওকে আছো, এটাতে তুমি হ্যাপি কিনা? হ্যাঁ? তার কনজুগাল লাইফ সম্পর্কে জিজ্ঞেস করছে। ইয়েস, মহিলা বলছে ইয়েস। হাউ ইজ ইউর, মহিলাকে জিজ্ঞেস করা হচ্ছে হাউ ইজ ইউর সেক্স ড্রাইভ। মহিলা বলছে ইট ইজ নট ভেরি গুড, আই হ্যাভ দ্য ফিলিং দ্যাট আফটার মাই অপারেশন আই চেঞ্জড এ লট। এটা যদি কেউ জানেন তো সবাই এটা জানেন যে সাধারণত মহিলাদের এই ধরনের অপারেশনের পরে হরিবল ফিলিং এবং তার সমস্ত ইন্টারনাল অর্গান যেগুলোতে এই হরমোনস গুলো ছিল, অ্যাক্টিভ ছিল, এগুলো তার নাই। তো এই ধরনের অপারেশন মানে যথাসম্ভব অ্যাভয়েড করা উচিত, আর সম্ভব হলে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সঠিকভাবে দিতে পারলেই বেস্ট। এখানে একজন মহিলা আছেন, উনি আর্মিতে চাকরি করেন এবং ওনার হচ্ছে কিছুদিন পর পরই সিস্ট হয়। মহিলার সাথে কথা বলে আমি দেখেছি যে তার হচ্ছে মেন্টাল কনফ্লিক্ট। সে আর্মিতে কাজ করলেও খুব চেষ্টা করছে প্র্যাকটিসিং হওয়ার, এবং সে আদারওয়াইজ হচ্ছে মেকআপ করে। তো আমি বলছি কিভাবে আপনি এই দুই ধরনের মানে পুরোপুরি অপোজিট মেরুর দুইটা কাজ করছেন, এটা তো আপনার জন্য খুব কনফ্লিক্টিং, এই কারণে তো আপনার এই সমস্যাটা হবে। উনি খুব একটা বুঝতে পারেন নাই, কারণ ওনারা তো অনেক আধুনিক। তো উনি বলছেন যে উনি চায় যে এগুলো সব বন্ধ করে দিতে পারতেন, কিন্তু ওনার হাজবেন্ড এটাতে রাজি না। আর ওনাদের প্রত্যেকটা স্টেটে একটা করে বাড়ি আছে। আমি জিজ্ঞেস করলাম আপনার আর কি দরকার? উনি বললেন যে না, আসলে আরেকটু গুছিয়ে নিয়ে আরো 1 বছর তারপরে। এটা যেটা হচ্ছে তার মেন্টাল কনফ্লিক্ট কিন্তু তাকে শেষ করে দিচ্ছে, কিন্তু সে বুঝতে পারছে না। একবার একটা বোধ আসলে মানুষের মানসিক অবস্থা তাকে কিন্তু একেবারে শেষ করে দিতে পারে শারীরিক ভাবে। মেন্টাল কনফ্লিক্ট খুব খারাপ জিনিস। হাউ ইজ ইউর, ওকে এখন বলছে যে এখন কি তোমার ক্ষেত্রে হোয়াট ওয়াজ দ্য চেঞ্জ, হাউ ওয়াজ দ্য ইন্টারকোর্স বিফোর ভার্সেস আফটার ইউর অপারেশন। সে বলছে ইট ইজ পেইনফুল নাও, হ্যাভ ড্রাইড আউট, আই উইশ ইট ওয়ার ডিফারেন্ট। সে বলছে যে সে এই অপারেশনের কারণে যেটা কমন সিমটম, এই অপারেশনের ফলাফল সেটা সবাই জানে যে ড্রাইনেস, এক্সট্রিম ড্রাইনেস, এবং এটা পেইনফুল হয়ে যায়। এবং সে বলছে যে আই উইশ ইট ওয়াজ ডিফারেন্ট। ইজ দ্য ডিজায়ার দেয়ার, জিজ্ঞেস করছেন তার ডিজায়ার আছে কিনা, কারণ উনি যে রেমেডিটার কথা ভাবছেন এটাতে ডিজায়ারও কম। আর এটাতে সাধারণত এটা ফলাফল অপারেশনে, তারপরে বলছে যে নো, দ্য ডিজায়ার ইজ গন, ডিজায়ারও নাই। ওয়াজ দ্য ডিজায়ার গ্রেট বিফোর অর ওয়াজ ইট নর্মাল ডিজায়ার? উনি কোন রেমেডির কথা ভাবতে চাচ্ছেন? যদি গ্রেট হয় হয়তোবা হয়তোবা প্লাটিনার কথা চিন্তা করছিলেন। No, desire is gone. Was their desire great before? Normal, yes. Did you like to have more than once a week? Perhaps twice a week. The desire was never too high. জিজ্ঞেস করছেন। I think I have always acted with some restraint, with some resistance. But you have enjoyed? Yes, I have. Do you have any fears? এখন আসছে fears, তার মানসিক আরেকটা বড় দিক হলো ভয়। In what respect? কি ধরনের ক্ষেত্রে তোমার fear? Sorry, sir. Okay. I think I have always acted with some restraint. Okay. Are you experiencing palpitations now? In what respect? জিজ্ঞেস করছেন যে কি ধরনের ফিয়ার বলতে তুমি কি ধরনের অবস্থায় তোমার মানসিক ভয় কাজ করে? Are you experiencing palpitations now? মহিলা বলছে no, I am calm now. আমি এখন খুবই কাম, আমি কোনো পালপিটেশন ফিল করছি না। Big plate. বলা হচ্ছে but I did feel palpitations earlier on age probably, কিন্তু যখন প্রথম শুরু করা হয় এই ইন্টারভিউ তখন আমার কিন্তু পালপিটেশন ছিল, আমি ফিল করছিলাম পালপিটেশন। Has the palpitations returned? সে বলছে no. জিবি বলছে আর ইউ ট্রাইং টু কন্ট্রোল ইউরসেলফ টু প্রেজেন্ট ইউরসেলফ ইন এ সার্টেন ওয়ে? তুমি কি নিজেকে একটা নির্দিষ্ট ভাবে প্রকাশ করতে চাচ্ছ, নাকি তুমি কমনলি যেমন থাকো তেমন? সে বলছে আর্লিয়ার অন আই ওয়াজ শেকিং, আই ওয়াজ ট্রাইং টু কন্ট্রোল মাইসেলফ বাট নট নাও। এখন সে নর্মাল। আর ইউ কামার নাও? ইয়েস, আই ডোন্ট ওয়ান্ট টু কন্ট্রোল ইউ, ইউ ক্যান অ্যাক্ট ন্যাচারালি, দেয়ার ইজ নো রিজন টু বি অ্যাফ্রেড। এখনো কিন্তু কোনো অ্যান্সারে এসে পৌঁছাতে পারছেন না জিভি। ওনার মতন বড় প্র্যাকটিশনারও কিন্তু এখনো পর্যন্ত আরো কোশ্চেন করবেন টু মেক শিওর যে রেমেডিটা উনি ভাবছেন এটা কারেক্ট, তাই না? বড় আপু কোথায়? যাও নিয়ে আসো, বাবাকে ডাকো।
Are you trying to control yourself, to present yourself in certain way? No. Earlier on, when I was shaking, I was trying to control. Okay, I'm sorry, I'm lost. We're talking about fears, জিবি বলছেন. Do you have any particular fears like fear of the dark or fear of being alone in the house? Fear of animals, fear of high places, fear of diseases. এখানে একটা জিনিস লক্ষণীয়, উনি কিন্তু একটা ফিয়ার বলছেন না, কারণ আমরা কি জানি একটা রুল হলো যে do not put the words to the patient's mouth, তাই না? যে আমি যেটা জানতে চাই ডাইরেক্টলি ওটা কোশ্চেন করা হয় কখন একদম ডেসপারেট হলে, তাহলে কিন্তু একটু কিছুটা তাকে অপশন দিয়েই জিজ্ঞেস করা হয় যাতে রোগী নিজে থেকে কথাটা বলতে পারেন। অনেক সময় না হলে আমরা জানি ডক্টর কেন্ট এটা বলছেন না যে হাফ ট্রু অর নট ট্রু, কমপ্লিটলি আনট্রু কথা কিন্তু রোগী বলে বসবে না হলে। মহিলা বলছে I sometimes think about my illness. তার ভয়টা তার অসুখটা, but whether those are fears in the sense that you mean, I don't know. আমি মাঝে মাঝে আমার অসুখ নিয়ে চিন্তা করি, কিন্তু আমি জানি না যে তুমি কি এই ধরনের কিছুকে ভয় বলবে কিনা। আমি আমার রোগ নিয়ে প্রায় চিন্তা করি। I'm not sure is this a fear, but I just retired from my job. আমি জানি না এটা কোনো ফিয়ার কিনা, কিন্তু আমি রিসেন্টলি আমার চাকরি থেকে রিটায়ার করেছি, and this meant that I had to be arranging my everyday life. I'm not sure how things are going to go in the future. সে কিসের ভয় পাচ্ছে আসলে? মানিটারি ব্যাপারটা নিয়ে সে চিন্তা করতে। রাখো। ওকে, খাও তাড়াতাড়ি খাও। Oh, it is unknown future. Are you anxious about your future? বলছে it is unknown future. বলছে when you are having an asthma crisis, is there a position in which you feel better or worse? বলছে ঘুমের ক্ষেত্রে অ্যাজমার সময় বা অ্যাজমার ক্রাইসিসের সময় কোনো পজিশনে থাকলে তুমি বেটার ফিল করো কিনা বা ওয়ার্স ফিল করো কিনা। মহিলা বলছে when I am sitting down like I am now, I feel better. সে যখন উঠে বসতে পারে তখন তার কিছুটা ভালো লাগে। When I'm sitting down, okay. জিমি বলছে you mean bent forward? তুমি একটু bent forward করে বসতে চাও? মহিলা বলছে yes. জিমি বলছে do you have to get up from bed and sit on the edge? তোমার কি ঘুম থেকে মানে বেড থেকে উঠে বেডের কিনারায় বসতে হয় কিনা? Do these attacks come at a particular hour? এবং অ্যাটাক গুলো আসার কোনো নির্দিষ্ট সময় আছে কিনা? I'd like you to talk about it, describe a little bit more. মহিলা বলছে for example, during the night it can happen that I have a dry cough. এমন হতে পারে রাতে আমার একটা শুষ্ক কাশি দেখা দিতে পারে। It may go on for so long that the bronchial spasm and I become short of breath. কারণ সে এটা আগেও বলছিল না যে তার কফটা যখন হয় bronchial spasm ফিল করে এবং তখন তার ব্রেথটা শর্ট হয়ে যায়। I then have to sit on the edge of the bed and try and breathe deeply. সামনের দিকে ঝুঁকে খাটের পাশে বসতে হয় তার, এবং তখন সে ডিপলি ব্রেথ নেওয়ার চেষ্টা করে, কারণ সে ফিল করছে কি শর্ট অফ ব্রেথ। অ্যাট দিস পয়েন্ট আই ইউজ দ্য ইনহেলাইটার, এবং এইরকম যখন বেড়ে যায় তখন সে তার ইনহেলাটর ব্যবহার করে। মহিলা বলছে নাও জিমি বলছে নাও ইউ আর অ্যাজিউমিং এ পজিশন অ্যাজ দো ইউ ওয়্যার আন্ডার এক্সামিনেশন। মহিলাকে বারবার কিন্তু উনি জিনিসটাই জিজ্ঞেস করছেন, বলছেন যে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি যেন পরীক্ষা দিতে বসছো। ফরগেট ইট, অ্যাক্ট ন্যাচারালি। তুমি একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করো, এগুলো ভুলে যাও। আই ফিল দ্যাট ইউ আর ক্রিটিসাইজিং ইয়োরসেলফ অল দ্য টাইম। মনে হচ্ছে যেন নিজেকে খালি দোষ খুঁজে বেড়াচ্ছে। ইউ আর নট টকিং ফ্রম ইউর হার্ট, ইউ আর টকিং ফ্রম ইউর মাইন্ড র্যাশনালি, ইউ আর টকিং র্যাশনালি। তো জিমি বলছে তুমি খুব চিন্তা করে হিসাব করে যুক্তি দিয়ে আমার সাথে কথা বলছো, হ্যাঁ, অ্যান্ড উই ডোন্ট ওয়ান্ট দ্যাট, ডু ইউ অ্যাকসেপ্ট দিস। মহিলাকে বোঝানোর চেষ্টা করছে যে তুমি নর্মাল হওয়ার চেষ্টা করো, স্বাভাবিকভাবে কথা বলো, এত নিজেকে প্রেজেন্ট করার যে অবস্থাটা এটা থেকে বের হয়ে আসো। মহিলা বলছে ইয়েস দ্যাট মে বি সো জিবি, বাট ইউ ক্যানট ডু আদারওয়াইজ। কিন্তু তুমি তো এর বাইরে বেরোতে পারছো না। মহিলা বলছে I would like to be more open, free, but I cannot. I think I have to use my mind constantly to be able to cope with everything. মহিলা বলছে যে আমি এটা ফ্রি হয়ে কথা বলতে চাই, কিন্তু আমি পারি না। আমার পুরো সময়টাতে আমার মানসিকভাবে নিজেকে কন্ট্রোল করতে হচ্ছে কনস্ট্যান্টলি টু এভরিথিং। সবকিছুতে প্রপার ভাবে মানে অ্যান্সার করতে গেলে বা সবকিছু সে চিন্তা করছে। জিমি বলছে হ্যাভ ইউ হ্যাড এনি ট্রমাটিক এক্সপিরিয়েন্সেস ইন ইয়োর পাস্ট, ইন ইয়োর চাইল্ডহুড?
কোনো ট্রমাটিক এক্সপিরিয়েন্স ছিল কিনা তার চাইল্ডহুডে ইন পাস্টে? ডিড ইউ পারহ্যাপস টেক এ ফুল খেতে দাও ডিড ইউ পারহ্যাপস টেক আ ফল while রাইডিং এ হর্স? কখনো ঘোড়া থেকে কখনো পড়ে গেছো কিনা, এই ধরনের কোনো কিছু, মানে এই ধরনের কোনো চাইল্ডহুড ট্রমার কথা মনে করতে পারো কিনা? পেশেন্ট বলছে there are no real traumatic experiences, তেমন কোনো ট্রমাটিক এক্সপিরিয়েন্স তার নাই that I can recall, যা আমার মনে পড়ে। once when I was 3 years old, যখন আমি 3 বছর বয়স ছিল, I was left by my parents. খুব অবাক হবে যে এতক্ষণ পর্যন্ত যা হিস্ট্রি চেক করা হলো, তারপরে সেই ইনসিডেন্টের ফলে কিন্তু স্যার তার রেমেডিতে এসে পৌঁছাতে পারেন। হ্যাঁ, এই বাচ্চাটার কথা বলা হচ্ছে, তার যখন বয়স 3 বছর ছিল, তার বাবা মা তাকে রেখে কোথাও গিয়েছিলেন। আই ওয়াজ ব্রট টু সাম রিলেটিভস, আমাকে কোনো মানে আত্মীয় স্বজনের কাছে রেখে দেওয়া হয়েছিল। এন্ড মাই প্যারেন্টস হ্যাডন্ট লেট মি নো বিফোর হ্যান্ড হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু মি। এবং তার বাবা মা যেটা মনে করে যে 3 বছরের বাচ্চা কি আর বুঝবে, জাস্ট রেখে চলে গেছে, কিচ্ছু বলেনি যে কি হবে এরপর, আমরা কি করছি, কেন করছি। I was just taken to my relatives and left there, dumped there. সে বলছে এটা এভাবে যে আমাকে আমার আত্মীয়দের কাছে নিয়ে যাওয়া হলো এবং ওখানে রেখে তারা চলে গেল। I had a terrible attack of homesickness, এবং আমার খুব মারাত্মকভাবে যেটা হলো যে হোম সিকনেসটা খুব তাকে তখন আক্রান্ত করলো। In fact, it got so bad that they had to phone my parents right away to come take me back home. এবং তাদেরকে কি করতে হয়েছিল, আহ, আহ, ওই রিলেটিভদেরকে ওনার বাবা মাকে ফোন দিয়ে বলতে হয়েছিল যে আপনারা এসে আপনার বাচ্চা নিয়ে যান, সে এত অসুস্থ হয়ে পড়ে। তো স্যার বলছেন হোয়াট ওয়ার দ্য সাইন, কি কি ছিল তোমার সিমটম, কি ছিল, সাইন কি ছিল? ডিড ইউ সে আই এম হোমসিক? হোয়াট, হাউ ডিড দে নো, তারা কিভাবে জানলো যে তুমি হোমসিক, কারণ তো 3 বছরের বাচ্চা। সে বলছে নো, আই ওয়াজ, ইট ওয়াজন্ট দ্যাট, আই জাস্ট বিকেম ইল, সো ইল দ্যাট মাই রিলেটিভস হ্যাড টু গেট এ ডক্টর। সে খুব অসুস্থ হয়ে পড়েছিল এবং তারা তখন কি করলো, রিলেটিভরা একজন ডাক্তারকে নিয়ে আসেন। The doctor said that I would have to go back to my mother straight away. এবং ডক্টর, চিন্তা করেন তখনকার ডাক্তারদের বোধ বুদ্ধি কত ভালো ছিল, এখনকার ডাক্তার অ্যান্টিবায়োটিক দিয়ে ছেড়ে দিবে, এগুলো চিন্তাও করবে না। 1 মিনিট, খাদিজা বাটিতে নিয়ে যাও, ডিম নিয়ে, ডিম নাও, হ্যাঁ ওখান থেকে খাও। সরি স্যার, আমাদের এখানে লাঞ্চ টাইম। তো আচ্ছা, যাই হোক, এটা বলা হচ্ছে যে উম, উনি এত অসুস্থ হয়ে পড়েছিলেন যে ওই ছোট্ট বাচ্চাকে ডাক্তার দেখে বললেন যে ওকে এখনই ওর মার কাছে দেয়া হোক। জিবি বলেন এন্ড ইউ রিমেম্বার দিস, সবচেয়ে অ্যামেজিং কি, এই ঘটনাটা, এই বাচ্চার বয়সে 3 বছরের এই ঘটনাটা তার কিন্তু এখনো মনে আছে। উনি মহিলা বলছেন ইয়েস আই ডু ইউ রিমেম্বার দিস ওয়েল? তো বলছে হ্যাঁ, বাট ইউ ডু নট রিমেম্বার এনি আদার ট্রমাটিক এক্সপিরিয়েন্সেস? সে বলছে নো, আই উডন্ট সে দেয়ার ওয়্যার এনি আদার্স। তার মানে এটা তার কাছে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, জিমি বলছে হ্যাভ ইউ এভার ফেল্ট হোমসিক এগেইন ইন ইউর লাইফ, হোমসিক ফর ইউর চাইল্ডহুড অর এ প্লেস? কোন চাইল্ডহুড বা প্লেসের জন্য তুমি কি কখনো আর তোমার লাইফে হোমসিক ফিল করেছিলে? মহিলা বলছে নো, আই হ্যাড এ ভেরি হারমোনিয়াস চাইল্ডহুড, আই হ্যাভ recollections and mental images of my childhood, but this is not nostalgia in that sense. তার কোনো নস্টালজিয়া ছিল না, কোনো স্পেশাল স্পেসিফিক প্লেসের জন্য খুব অ্যাট্রাকশন বা হোমসিকনেস সে ফিল করেনি কখনো। ডিড ইউ এক্সপেরিয়েন্স এ ফল, তুমি কখনো পড়ে গিয়েছিলে কিনা? ইউ মিন ইন মাই চাইল্ডহুড? ইয়েস, আই থিঙ্ক আই ফেল ডাউন দ্য স্টেয়ার্স ওয়ান্স অন মাই ব্যাক অ্যান্ড মাই কক্সিক্স। মহিলা বলছে সে সিঁড়িতে পড়ে গিয়েছিল একবার, তার পিঠে এবং কক্সিক্সে ব্যথা পেয়েছিল। Where did you fall from? How high was it? বলছে যে 5, 6, 7 steps high. I fell really hard. Bang, bang, bang. জিজ্ঞেস হচ্ছে do you feel warm now? মহিলা বলছে yes. Are you perspiring? Yes, I'm perspiring very heavily. Where? Over my whole body and face. Whole body and face perspire. Huh? Is it normal for you to perspire or is it because you are in anxious condition? I do perspire very easily. মহিলা বলছে এখন আমি কিন্তু সহজেই ঘামি। You perspire very easily. Is the perspiration offensive? Does it smell bad? No. Urine, does it smell bad? No. Occasionally it can have a strong smell, but it's not very often. Is your stool normal? Do you have regular bowel movement? Yes. Do you normally sleep well? No, not at all. What happens during that time? তো বলছে for about the last 2 years now, I find it very hard to get to sleep. When I do manage to fall asleep, I often wake up right away again. যদি সে ঘুমিয়ে পড়েও সে আবার ঘুম থেকে উঠে পড়ে। We think it may have something to do with the asthma condition.
ইউফাইলিন আই হ্যাভ বিন টেকিং। সো সে অ্যাজমার জন্য একটা ওষুধ খায় ইউফাইলিন, এবং সে মনে করে যে এটার কারণে তার এই ঘুমের ট্রাবলটা দেখা দিচ্ছে। জিবি বলছে হাউ ফ্রিকুয়েন্টলি ডু ইউ ওয়েক আপ অ্যান্ড হাউ অফেন। সে বলছে মেবি এভরি 2 আওয়ার্স, আমি এভরি 2 আওয়ার্স উঠি। ডু ইউ ফিল ওয়ার্স ইন এ ওয়ার্ম এনভায়রনমেন্ট, ফর এক্সাম্পল ইন এ ওয়ার্ম রুম অর ইন হাই টেম্পারেচার্স, অর ডু ইউ লাইক ইট ওয়ার্ম? সে বলছে আই লাইক ওয়ার্ম, but I would rather be back in a cooler atmosphere when I start perspiring. কিন্তু আমি ওয়ার্ম ভালো লাগে ঠিকই, কিন্তু আমি যখন ঘামতে শুরু করি তখন আমি কি প্রেফার করি? একটি কুলার রুম। জি হচ্ছে, so you feel worse when you perspire? Yes, definitely. তাহলে কি perspiring makes her worse. Do you salivate while you sleep? এখানে যেহেতু সে খুব ওয়ার্ম রেমেডি বলছে এবং অনেক ঘাম, তাই স্যার কি জিজ্ঞেস করছে এখন? মার্কসলের কথা। Do you salivate while you sleep? Do you dribble while you are asleep? No, and not at all. Do you have any problems with your ears? Did you as a child? No. If you go to bed, do you fall asleep easily? Or does it take a long time for you to for sleep? I usually cannot get to sleep in the first place. আমি সাধারণত শুরুতেই ঘুমাতে পারি না। So it takes you a long time to go to sleep. Yes. জিবি, does the heat of the bed affect you? অনেকেই কি হয়, হিট অফ দ্য বেডে অ্যাগ্রাভেশন হয়। মহিলা বলছে yes. And when it does, I stick my legs out from underneath the covers to cool myself down. রেমেডি চলে আসলো 4-5টা রেমেডিতে। জিবি বলছে what do others think about you? অন্যরা কি মনে করে তোমার সম্পর্কে? সে বলছে some people may regard me as a poor creature. অনেকে মনে করে আমি খুব একটা পুয়ার ক্রিয়েচার, বাট আহারে কষ্টে ভুগছে। I don't know. As I have already said, I have relatives and friends. I think on the whole that I'm well received by people. হ্যাঁ, সবাই তাকে পছন্দ করে। দিদি বলছে do people think that you have a good nature? বলছে yes. Do you ever get angry? Oh yes, I can get angry. What do you do then? তুমি অ্যাঙ্গারের সময় কি করো? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, অ্যাঙ্গারের সময় কি করো, কষ্টের সময় কি করো? ক্যারেক্টারের একটা বড় সাইড এটা দেখায়। বলছে আই ক্যান গেট কোয়াইট লাউড, কোয়াইট অ্যাংরি। আমি বেশ লাউড হতে পারি, অ্যাংরি হতে পারি। ডু ইউ শাউট অর থ্রো থিংস? কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা একটু আগে বলছিলাম, ডু ইউ শাউট অর থ্রো থিংস? সে বলছে I can do both, but only very rarely. Do you like to make a scene when you are angry? Make a scene when you are angry. Make a scene when you are angry. এটা কারা করে? ল্যাকেসিস করে out of jealousy, make a scene. পালসেটিলা করে to get attention. আরেকজন করে, আরো অনেকেই করে, but more prominently কি স্ট্যাফিসাগ্রিয়া কি করে? স্ট্যাফিসাগ্রিয়া সেও কিন্তু থ্রো করে, বাট মোর লাইক সে তো আসলে অ্যাঙ্গারটা প্রকাশ করতে পারে না, সে নিজে খুব শেক করে এবং ইনস্যানিটি একটা এপিসোডে যায়। ওইটার উপর খুব সুন্দর কেস আছে, পড়লে আমরা বুঝবো যে কেন এই রেমেডিগুলো এত ইম্পর্টেন্ট। I can become very emphatic. Does this pass away easily? Or do you burst out crying? তুমি কি মানে এই অবস্থাটা থেকে সহজে বের হয়ে আসতে পারো, নাকি তুমি কাঁদতে থাকো, কাঁদো? বলছে না, I don't weep afterwards. আমি কাঁদি না। Do you like to weep? তুমি কাঁদো কিনা? বলছে no, I would prefer not to cry. You do not seem sure. জিভি বারবার এই কথাটা জিজ্ঞেস করছে, কারণ যে রেমেডির কথা সব দিক থেকে আসছে তাতে তার অনেক কাঁদার কথা। একটি মহিলা বলছে, ফিমেল পেশেন্ট, I think weeping is something that you should be left to more important things when one feels really sad. মহিলা কি এই এত বছর বয়সে এসে একটা জিনিস নিজেকে শিখিয়ে নিয়েছেন যে আমি অযথা ছোটখাটো বিষয়ে কাঁদবো না, যেটা অনেক স্যাড হলে মানুষ কাঁদতে পারে, অযথা কাঁদবো না। ইউ রিজার্ভ ইউর ক্রাইং, জিজ্ঞেস করছেন জিপি। এসপি বলছেন no, not on purpose. If you are unhappy and angry because something has happened, would you like your lover or companion to come and caress you? কোশ্চেন, ফাইনাল কোশ্চেন না, যে তুমি কি এটা চাও যে যখন তুমি খুব অ্যাংরি আনহ্যাপি তখন কেউ এসে যে তোমাকে ভালোবাসে, সে তোমাকে কেয়ার করুক? ইয়েস, আই উড লাইক দ্যাট। উড দ্যাট কাম ইউ? ও ইয়েস। তাহলে কি ন্যাট্রামিও কখনোই না, সিপিয়া কখনোই না, এমন কোন রেমেডি না যে কিনা অ্যাগ্রাভেশন কনসোলেশন অ্যাগ্রাভেশন, তাই না? তাহলে এমন একটা রেমেডি যে কিনা কেয়ার চায়। Concerning your food habits, আমি ফুড হ্যাবিটে আসছি। After the operation, I turned to whole grain foods. সে বছর অপারেশন পর থেকে সে হোল গ্রেন ফুড খায়, মানে লেস, হোল গ্রেন তো আমরা বুঝি না, লেস রিফাইন্ড। হ্যাঁ, you desire nuts very much. Is this because of the operation a natural desire, or did you crave nuts before? I did crave nuts before. মহিলা বলছে আমি আগে থেকেই নাট পছন্দ করি। I have always liked to eat them. Are you duty oriented? জিজ্ঞেস করছি তুমি কি খুব ডিউটি ওরিয়েন্টেড? মানে বলছি yes, I'm duty oriented person. Are you very fastidious?
সে বলছে ambitious perhaps, not very necessarily tidy. মানে আমি বিভিন্ন ক্ষেত্রে মানে আমি অতটা টাইডি না, অত ফ্যাস্টিডিয়াস আমি না, আমি মোর অ্যাম্বিশিয়াস একটা মানুষ। You present here a very nice, natural, good-natured appearance. তো জিবি ওনাকে বলছে যে আপনি যে এখানে বসে আছেন আপনাকে খুব নাইস মনে হচ্ছে, খুব ন্যাচারালি একটা গুড নেচার মানুষ মনে হচ্ছে। ইউ আর ভেরি লাইকেবল, তোমাকে সবাই পছন্দ করবে এমন একটা মানুষ। দ্য ওয়ে ইন হুইচ ইউ প্রেজেন্ট ইউরসেলফ, যেভাবে তুমি আজকে তোমাকে প্রেজেন্ট করছো। ইজ দিস হোয়াট ইউ আর লাইক ন্যাচারালি, তুমি কি সবসময় এরকম? অর ডু ইউ জাস্ট প্রেজেন্ট ইউরসেলফ সো হিয়ার, অর নাকি তুমি আমার সামনে এরকম প্রেজেন্ট করছো? মহিলা বলছে আই ডোন্ট নো। থেরাপিস্ট বলছে যে ডাক্তার ওনাকে নিয়ে আসছেন, উনি বলছেন I have seen her in very bad situations during her asthma attacks, but she has had to wait in the office because it was so crowded. She would sit there for hours and she was always the same. তো মহিলা বলছে বোরিং, বলে লাভ, সে হাসছে। আর জিভি বলছে সুইট। দ্যাট মিন ওনার ক্যারেক্টারটা এটা যে উনি কিন্তু যথেষ্ট ধৈর্যশীল। ওনাকে যে থেরাপিস্ট দেখেন উনি বলছে যখন অ্যাজমা অ্যাটাক হয় একটা মানুষ কিন্তু খুব কষ্টে ভুগতে থাকে। বলছে ওই সময়তেও তার অফিসে যখন সেই মহিলা আসে, যেহেতু এটা ডাক্তারখানায় কি হয় অনেক রোগী থাকে, তো অনেক ক্রাউডেড থাকে। আমরা অ্যানালিসিসে চলে যাচ্ছি একটু পরে, হ্যাঁ আমার মনে হয় না আমরা আজকে শেষ করতে পারবো। যাক, তো বলছে যে তখনও কিন্তু উনি বিরক্ত হন না, হয়ে বসে থাকে। তো মহিলা হেসে দিয়ে বলছে যে হ্যাঁ বোরিং টাইপের মানুষ আমি। তো জিভি বলছে না, সে সুইট টাইপের একজন মানুষ। The Mohila বলছে, well, I had to cope with the waiting. It was something I had to do. I had to manage. While I was waiting in the waiting room, I didn't stand up and shout, but nevertheless, I had to cope with waiting. So I did. মানে যে সিচুয়েশন হয় সে সেটা মানিয়ে নেয়। জিবি জিজ্ঞেস করছেন, do you like ice cream? Yes, I love it. Do you eat it often? Yes, I do. Case taking finished. তার মাথায় কোন রেমেডি আসছে? অ্যানালাইসিসে যাবো আমরা এখন। কোন কোন রেমেডি মোর প্রমিনেন্ট মনে হচ্ছে? Okay, it's a very long case. আমরা অ্যানালাইসিস করি। তার কোনো সাজেশন আছে কারণ? আচ্ছা আমরা পড়ি। আচ্ছা, অ্যানালাইসিস। জিভি বলছেন we are now going to analyze the case. আমরা এখন এই কেসটাকে অ্যানালাইজ করব। হামজা, মারিয়াম উঠে যাও প্লিজ, উঠে যাও, উঠে যাও। সাফিয়া, সরি স্যার। ওকে, জিভি বলছে we are now going to analyze the case that we have just seen. আমরা এই মাত্র যে কেসটা দেখলাম এটা এখন আমরা অ্যানালাইজ করব। Does anyone object? গুড, মানে কেউ অবজেক্ট করছেন কিনা? বলছে না, এটা আসলে একটা প্রেজেন্টেশন, যার কারণে এই ধরনের কোশ্চেন গুলো থাকবে, এগুলো খুব একটা রিলিভেন্ট না আমাদের। Why is this case so difficult? উনি বলছেন এই কেসটা এত কেন ডিফিকাল্ট? These types of cases are unfortunately the worst kind of cases we can get because there are so many allopathic remedies involved. যখন দীর্ঘদিন ধরে এই ধরনের ক্রনিক ডিজিজে ভোগা মানুষকে অ্যালোপ্যাথিক রেমেডি দেওয়া হয়, কি হয় তার তো স্বাভাবিক কোনো মোডালিটিজ আর থাকে না। তো বলছেন উনি কেন এটা এত ডিফিকাল্ট হয়ে গেল কেসটা, বিকজ এই যে বিভিন্ন ধরনের অ্যালোপ্যাথিক ড্রাগের ইউজ ফর লং টাইম, কিন্তু এই ক্ষেত্রে কি কোনো উপায়ও তো ছিল না। The tool that we would usually use to guide us to a remedy is the symptomatology. আমরা সাধারণত কি করি? Symptomatology আমাদেরকে গাইড করে একটা রেমেডির দিকে। Is no longer present because it has been eliminated or distorted by the administration of allopathic drugs. কিন্তু সেই symptomatology গুলো কি এখন আর প্রেজেন্ট নাই, কারণ আমাদের যেহেতু অনেক বেশি ড্রাগ ব্যবহার করা হয়েছে। The result is that we are left completely in the dark. তাহলে আমরা কি হলো, যখন কেসটা চেক করলাম প্রাথমিকভাবে তার না মোডালিটিস অ্যাজমার আছে, না মোডালিটিস আছে হচ্ছে এপিলেপসি অ্যাটাকের, তার তেমন কোনো প্রপার সিমটম নাই। হ্যাঁ, তাহলে আমরা কি ইন দ্য later on I will explain my strategy in order to show you why I chose to do this type of interrogation. এবং পরবর্তীতে আমি বলবো এই ইন্টারোগেশনটা একটা স্ট্র্যাটেজি মেনটেন করে করা হয়েছে এবং কেন এটা করা হয়েছে। But before I go on, I would like to hear your analysis of the case. আমি তোমাদের কাছে জানতে চাই তোমাদের মতামত যে কে কোন রেমেডি দিতে চাও এই কেসে। Do not just get up and tell me, for example, that the remedy is phosphorus. I don't want that.
The remedy is not phosphorus. Be careful. I want you to tell me that for this and that reason you would most probably decide on this or that remedy. So এটা আমাদের এক্সামিনেশন ক্রাইটেরিয়া ছিল যে কোন রেমেডি তুমি প্রেসক্রাইব করতে চাও খুব ভালো জন্ম ভালো তুমি প্রেসক্রাইব করতে চাও ভালো কিন্তু তোমাকে ওই রেমেডি প্রেসক্রাইব করার পক্ষে সপক্ষে যুক্তি দাঁড় করাতে হবে. Do not just name the remedy because the name alone without the reasons would not help anybody. Even if it is the correct remedy. এমনকি তুমি যদি একটা কারেক্ট রেমেডিও বলতে পারো কিন্তু উইদাউট রিজন যদি বলো মানে তুমি যদি ব্যাখ্যা করতে না পারো why you are ended up with this remedy তাহলে কোনো লাভ হবে না. একজন পার্টিসিপেন্ট বলছেন one thing seems important in this case, the patient was almost strangulated by the umbilical cord at birth. এখানে একটা জিনিস বলি আমরা যখন অ্যানালাইসিস করব তখন আমাদের কিন্তু অনেকগুলো কি নোটস পড়া হবে অনেকগুলো রেমেডির কি নোটস পড়া হবে যার কারণে অ্যানালাইসিসটা আমাদের জন্য ইউজফুল. এখানে বলা হচ্ছে যে একটা বাচ্চা যদি জন্মের সময় স্ট্র্যাঙ্গুলেটেড হয় আম্বিলিকাল কর্ডে অনেক ক্ষেত্রে একটা রেমেডি আসে তো জানেন কার্বোভেজিটেবলস carbohydrates, carbohydrates. So it was for this reason that I thought of carbovegetabilis because carbovegetabilis patients have come close to death during birth. I think this would be a good remedy to take into consideration. একজন বললেন কি সাজেস্ট করলেন তাই না carbovegetable. জিমি বললেন well, I will discuss this opinion later. Does anyone else have an idea? Second একজন বলছেন I think this idea is very important and I think that the near strangulation this woman experienced at birth has had a very important effect on her life. I feel that there was quite a lot of suppression in her history, suppression on several levels. She has asthma after taking antibiotics. সে বলছে যে সাপ্রেশন গুলো এখন এই যে একজন ডাক্তার ইনি চেষ্টা করছেন সাপ্রেশন গুলো বের করতে তো উনি বলছেন অ্যাজমা অ্যাটাকটা শুরু হয় অ্যান্টিবায়োটিক্স এর পর she has epileptic seizures and she wakes up at night with sudden dry coughing attacks. This leads me to think of a remedy that very strongly encompasses several of these aspects. এখন উনি অন্য একটা রেমেডির কথা বলবেন যেটা কিনা এই রেমেডির এই ধরনের বৈশিষ্ট্যগুলো যেটাতে দেখা যায়. It is the main remedy for children who are threatened with asphyxiation at birth when they are turning blue. যখন ব্লু বলা হয় তখন আমরা একটা রেমেডির কথা ভাবি না তাতে ক্র্যাম্প. This woman suffers from a lot of cramps. মহিলা কিন্তু একবারও ক্র্যাম্পের কথা নিজে বলেনি তাই না কিন্তু উনি বলেছেন আই এম এ ক্র্যাম্পড আপ পারসন মানে আড়ষ্ট টাইপের মানুষ. At one point when she was asked how she felt the muscles in her face twitched. তো বলছেন যে এইটা হচ্ছে এই ডাক্তারের অবজারভেশন যে যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছিল যে তুমি কি ফিল করছো তখন মহিলার মুখের মাসলে মনে হচ্ছিল ফিউচিং হয়েছে. I think the remedy I have in my mind is the remedy for epileptic seizures accompanying suppression concerning her sex life. When she was asked about it, she said that she had never lived it out properly, but she never said that. তাই না দেখেন যে অনেক সময় ডাক্তার নিজের মাথা থেকে কিছু নিজের মতামত যোগ করেন. বলা হচ্ছে in a way she suppressed herself. সে কিন্তু এটা একবারও বলেনি সে বলেছে I enjoyed it. This is also one aspect of the remedy I have in mind. I think the remedy is Kipram. এখন ডাক্তার যেটা করলেন এই অ্যানালাইজার কি করলেন ওনার বিভিন্ন সিমটমের হাফ নিলেন হাফ নিজে চিন্তা করলেন করে একটা রেমেডিতে এসে পৌঁছালেন. এটা জিভি সবসময় মানা করেন don't make it a remedy that you think she needs but go for the fact. যেটা সামনে বলা সিমটম এক্সাক্ট সিমটমই আপনি নিবেন এটাকে বিভিন্নভাবে ইন্টারপ্রেট করবেন না চেঞ্জ করবেন না. জিভি বলছেন হি ইজ থিংকিং অফ কিউপ্রাম বিকজ অফ দ্য প্যাথোলজি অফ দিস কেস. এখন জিভি এটার ব্যাখ্যা দিচ্ছেন যে আসলে সাধারণত আমরা কি জানি যে কিউপ্রাম হচ্ছে খুব বড় একটা রেমেডি সিজারের ক্ষেত্রে এবং ইউরিনেশনের কথা ছিল ওদিকে আর মহিলা কথায় কথায় বলছিলেন যে আমি একটু ক্র্যাম্প টাপ টাইপের পারসন কিন্তু সে একবারও বলেনি আমার এদিক ওদিক সেদিকে ক্র্যাম্প হয়. ক্র্যাম্প কিন্তু কিউপ্রামে ভেরি স্ট্রং ক্র্যাম্প এবং সে কিন্তু রীতিমতো সাফার করবে ক্র্যাম্প থেকে. এনিওয়ে Cupram, GB বলছেন Cupram is one of the main remedies of epilepsy. It is also a remedy indicated in asthma, especially asthma brought about by emotional upheavals. কারো যদি ইমোশনাল আপ ডাউনের কারণে asthma দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু Cupram is a good remedy. When someone is emotionally cramped and has asthma, especially as a child, we then
think of Cuprum. জিভি এটা ব্যাখ্যা দিয়ে দিলেন যে না আমি এই ক্ষেত্রে ভাবছি না, এটা ব্যাখ্যাটা দিলেন যে এই কারণে হয়তো এই মানুষটা কিউপ্রামে এসে পৌঁছেছেন। আরেকজন ব্যাখ্যা দিচ্ছেন কি, she is very very controlled, that is one symptom. She likes a warm room, but she also sweats a lot. Her face shows a bit of edema. Her asthma is better when she bends over. All this makes me think of ক্যালিকার্বনিকাম। তাহলে আরেকজন বলছেন কি যে আমি মনে করি এটা একটা ক্যালিকার্বনিকাম কেস, কারণ হচ্ছে এইগুলো কারণ। আচ্ছা, আমি যেভাবে বাংলা আর ইংলিশ বলেছি তাতে আমাদের সাথে ডাবল টাইম লেগে যাওয়াতে কেসটা এখনো অ্যানালাইসিস বেশ বাকি। আমাকে মাফ করবেন প্লিজ, আমরা এটা ইনশাল্লাহ অন্য একদিন করি। এখানে আরো 6 পেজেস, 7 পেজেস বাকি, আমরা আজকে শেষ করতে পারবো না স্যার। কি জি করবো না, বলেন, ঠিক এখন আছে তো 11 থাকবে, এখন তো অনেক সময় আপনারা দিলেন। জি সময় থাকবে, আমরা কেসগুলো অ্যানালাইসিসটা আমরা কালকে অ্যানালাইসিস করবো, ঠিক আছে? আমরা বেশি জি পড়বো জি না, ইনশাআল্লাহ। থিওরি জি খানিকটা পড়ে এটা। আর এই অ্যানালাইসিস গুলো আস্তে আস্তে সময় নিয়ে পড়ার পর আমরা বুঝতে পারবো যে একটা কেস কিভাবে অ্যানালাইজ করা হয়। আর কেস জি টেকিং এ অনেকেই খুব ভালো, অনেকে খুব ভালো, কিন্তু কেস অ্যানালাইসিসে গিয়ে অনেক অনেক ফ্যাক্ট বাদ পড়ে যাওয়ার কারণে আমরা আসলে ওইভাবে সঠিক ওষুধ এসে পৌঁছাই। অনেক যেভাবে ধন্যবাদ পোস্টমর্টম সবাইকে। করা হয়েছে, জি এই মহিলাকে যেভাবে তার কেসগুলো পোস্টমর্টম করা হয়েছে, এটা তো বেশ ধৈর্যের ব্যাপার, হ্যাঁ, এবং খুব গভীর জ্ঞানেরও প্রয়োজন এখানে। ঠিক আছে, এখানে আপনাকে আসলে এটা ধন্যবাদ। অনেক জটিল কেস। জটিল তো, অনেক কমপ্লেক্স। ঠিক আছে, আপনি কেসগুলো নিয়ে আসুন ইনশাল্লাহ। আজকে আপনি ইনস্ট্যান্টলি সকালে যে গ্রুপটাকে যেভাবে সক্রিয় রাখলেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। মুবারকবাদ, আল্লাহ তাআলা আপনার প্রচারণা করুন ইনশাআল্লাহ। তারপর আপনার এই সময়টা ক্রাউডি, মানে আপনার বাসা থেকে একটু ক্রাউডি, ওরা ওদেরকে একটু সামলাতেই হয় আর কি। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। ঠিক আছে ইনশাআল্লাহ, আজকে তো সময় দুপুরে খাবার দাবার সময় অনেক ব্যস্ত সময়ের মধ্যে আমাদের সময় দিচ্ছে, আলহামদুলিল্লাহ। জি জি জি। তো আমাদের সময় প্রায় 7:30 বাজে আসলে, আমার মনে হয় আলহামদুলিল্লাহ আজকে আমরা এখানে শেষ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যার যার মতো ভালো রাখুন। আমিন। আসসালামু আলাইকুম। জাকির স্যার, হোস্ট জাকির স্যার। আর আমাদের ইসের খবর কি স্যার, ওখানে ঢাকাতে যে ই চলছে অনুষ্ঠানের কি অবস্থা স্যার, বেশ নিউজ আছে? বলতে কি, কালকে তো উনি বলেছেন কতগুলো কথা, যে আমার সবচেয়ে, আমি যেখানে এত কষ্ট করছি, আমার অসুস্থ কিংবা আমার বাচ্চা নিয়ে আসে, এতে আমার কোনো কষ্ট নাই। কষ্ট হলে তো অন্যের জিজ্ঞাসা। যখন অন্য কোনো সংগঠন আন্দোলনের জন্য যায়, তখন আন্দোলন সেখানে যদি 500 সদস্য থাকে, তা সেখানে দেখা যাচ্ছে প্রায় 300 350 পার্টিসিপেন্ট হয়ে যায়। কিন্তু আমি যখন বলছি আমাদের এখানে 40,000-এর উপরে রেজিস্ট্রেশন ডাক্তার, তখন আমাদের 2-4 জন দেখে বলে, এটা এটা যে আন্দোলন হয় কোনোদিন? হ্যাঁ, আপনার 4,000, তাহলে 40,000 রেজিস্ট্রেশন কোটা বলতে, সেখানে 10,000 লোক থাকার কথা ছিল আপনার এখানে। এগুলো তো তাকে খুব এই প্রশ্নের সম্মুখীন সে হয়েছে। এই জন্য আমি যেটা অনেক ইয়েতে শুনলাম না, ফেসবুকে কিংবা ওই ইয়েতে দেখলাম, কয়েকজন গিয়েছিলেন গতকালকে, তার ইয়াকুব স্যার তার দুঃখের কথা বললেন, কষ্টের কথা বললেন। এক একজন এক এক রকম কথা বলে, যে ভিন্ন কথা নেওয়ার জন্য। যাই হোক, এখন ওখানে যারা আসে তারাই সব থেকে ভালো অধ্যয়ন করতে পারবে। আর আমরা তো খবরগুলো আর দেখছি। নেতৃবৃন্দ স্যার একটা জামায়াতের ডাক দিতে পারে না? সব লোকজন আমাদের একাত্র হওয়ার মধ্যে নেতৃবৃন্দের একটা ই দেব, ডাক দেব, আমরা সবাই যাই। এই আজান দেওয়ার লোকই তো নাই, আজান দেওয়ার লোক সকলেই যার যার মতো আছে, বুঝছেন? কিন্তু দেখে দেখুন না কেন আমরা যাই কিনা। স্যার তারপর একটা জিনিস খেয়াল করলাম যে উনি যে পোস্টটা করেছে, ভিউ প্রায় 3,000, কিন্তু কমেন্ট করেছে মাত্র 58 জন। যদি সবাই বলে কমেন্ট দাও, মিনিমাম তার একটু সান্ত্বনা দিতে পারি, তাও তো একটু তার শক্তি বাড়ে। কমেন্ট করার লোকটা আমি দেখতে পাচ্ছি না স্যার। এটা একটা, সে একটা সদস্য, মানে আমি মনে করি যে সাহসী পদক্ষেপ হিসেবে নিয়েছে, কিন্তু সেইটাকে অনেকজন নেতিবাচক দেখছে। এখন যদি কেউ কারোর সাফল্য কিংবা কেউ কারোর মুভমেন্ট সহ্য না করতে পারে, তো ম্যাটার। কিন্তু এটা তো উচিত ছিল বা উচিত, এখনো মনে করি এই কাপুরুষতার কোনো সুযোগ নেই। আমরা একদম গ্রামে আছি, আমি একদম প্রত্যন্ত অঞ্চলে, মানে এসব ব্যাপারে আমি সবসময় ওই ওখানে রাত্রে অবস্থান করার মতো হিম্মত আমি রাখি। কিন্তু
ঢাকার আশপাশে যারা আছেন তারা অন্তত একটা দিন ওখানে যে কোনো একটা নেতৃবৃন্দ দেশে এসে দয়ার সাথে এসে আমাদের আসেন, আপনার অমুক দিন আসেন প্রেস ক্লাব সামনে, কিন্তু আমাদের আসেন, এরকম আহ্বান করতে পারে। নেতৃত্ব স্থানীয় লোক তো আসলে কেউ আগে আসতেছে না স্যার, আমি তো এটাই খেয়াল করতেছি। ওই যে আমাদের রব্বানি স্যার লোকগুলো কেউ স্যার রব্বানি স্যার নেতৃবৃন্দ ভাবতেছে কোর্ট অফ কন্টেম্পট হবে, কোর্টের বিরুদ্ধে যাবে, ওই যে একজন দিছে না, ওই ভাইবা তারা আসতেছে না। হ্যাঁ, মানে আদালতে যখন আমরা আদালতে দ্বারস্থ হয়েছি তখন আবার আন্দোলন কেন, তাই তো? একটা হলো আদালতের রায়, আবার আদালতের দ্বারস্থ, সবকিছু মিলিয়া তারা সাহস করতেছে না। বলছে এটা যদি প্রাতিষ্ঠানিক ভাবে যাই আমরা, যে ও একা করতেছে করতো, কিন্তু এটা সাপোর্ট দিয়ে যায়, তাইলে আবার এটা কোর্টের উল্টো হয়ে যাবে, মানে কোর্ট অফ কন্টেম্পট হয়ে যাবে, তখন আবার আলাদা মামলা করে যাবে। যা হোক, ঠিক আছে। গতকালকে একটা মিটিং করে শুনলাম, ওই আমাদের বাহাদুর আপনি ছিলেন, বাহাদুর মিটিং, ওই যে কি বলে মৃদুল স্যার, আমাদের উনি মনে হয় আমার পড়ার কার মানে বার্গেনিং হয়েছে কাদের সাথে, কালকে কাদের সাথে সেটিং ছিল? ও বাহবের কয়েকটা কমিটি আছে তো, ওই কমিটির সাথে মিটিং ছিল, দুইটা কমিটির সাথে আমি ছিলাম না ওখানে। তথ্য প্রযুক্তির একটা ইয়ে ছিল, আর একটা কাদের জন্য ছিল, দুইটা মিটিং ছিল। তো এই মিটিং এর মধ্যে মধ্যে একটু হয়েছে বাজানোবাদ। স্যার আমাকে আজকে ফারুক আলাই স্যারের যাওয়ার কথা ছিল, আমি কথা বলছিলাম, পরে আবার জানুয়ারি ফোন করে জানাইলো যে অন্যান্য নেতৃবৃন্দ না করতেছে, যে এটা কোর্ট অফ কন্টেম্পট হওয়ার একটা ইয়ে আছে, আমরা তার মধ্যে না যাই। তো এর চেয়ে বরং ওই যে যাতে আপিলটা তাড়াতাড়ি করা যায় সেই চেষ্টা, মামলাটা তাড়াতাড়ি আনার চেষ্টা করি, সেই জন্য পরে আবার ক্যান্সেল করছে। তবে এমনি মনে করেন যে ছাত্র সংগঠন যারা আছে তারা যদি সেখানে ক্যাটার করে তাহলে তো মনে হয় সমস্যা নেই। ছাত্ররাই তো পারে, অনেক অনেক ছাত্ররাই তো আছে এখন, তাই না? তারাও তো পারে। অবশ্য আমি যাবো আজকে। ঠিক আছে, আপনি একটু ওদের পাঠ দিয়ে যে আপনার এই বিষয়টা একটুখানি ওদেরকে একটু বুঝিয়ে দিলেন, যেখানে আমাদের সাথে তো একমত, আর তাদের সাথে তার আন্দোলনের সাথে আমরা তো যুক্ত, কিন্তু আমরা একটা প্রসেসে গিয়েছি, কথাটা খুব যুক্তিযুক্ত আর কি। এই জন্য আমরা সরাসরি না, কিন্তু ছাত্রদেরকে ইনক্লুড করতে হবে সেখানে। এটা যদি আগে হয়তো তাহলে সে তো হতো। যাই হোক, তার পদক্ষেপটাকে অবশ্যই সাধুবাদ জানাতে হয়, একটা সাহসী ভূমিকা সে নিয়েছে। আপনি দেখেন স্যার, এই যে আমি যাবো। অত্যন্ত সাহসী ভূমিকা, অত্যন্ত সাহসী ভূমিকা। তাহলে ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহসী ভূমিকা ঠিক আছে, ওদিন কইছিল কামরুল স্যার ওষুধ আনছেন কালকে? বিশ্বনাথ স্যার কেমন আছেন স্যার? নমস্কার স্যার, নমস্কার। কালকে অজারদা ক্লাসটাও তো ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দুটোই ভালো হয়েছে। আমাদের ওখানেও ভালো হয়েছে, খুব অনেক পার্টিসিপেন্ট ছিলেন ওই আরুকিলা এই জায়গায়। এবং জি জি। যেভাবে ধরে ধরে শিখিয়েছে, ইয়ে করছেন যে কি কি সার্জারির ব্যাপারটা, কোন কোন জায়গায় সার্জারি চলবে না, এই মেডিসিন চলবে না, সার্জারি করতেই হবে। তারপরে অজয় দাস স্যারেরও খুব ভালো ভাবে বুঝিয়েছেন। বাংলাদেশে আসতেছেন কবে? 28 তারিখে সম্ভবত। আচ্ছা আচ্ছা আচ্ছা।
রব্বানি স্যার, আগামীকালকে আমাদের ARM জামিল স্যারের 3টা থেকে 6টা পর্যন্ত ডায়াবেটিসের উপর একটা ক্লাস নিবে, শুক্রবার বিকেলবেলা আগামীকালকে। চিন্তা করতেছি আগামীকাল বিকালে না, ইনশাল্লাহ। জি, আসুন নাকি আপনার সেখানে? আচ্ছা ঠিক আছে, দেখি চেষ্টা করবো। চিন্তা করতেছি নোয়াখালী থেকে যাবো কিনা। আমি এমনি ওই স্যারে বলছি আর কি, যারা যারা ইচ্ছা করেন তারা কমেন্টস না আমার মোবাইল নাম্বার দিন, তো আমি দিয়ে রাখছি আর কি। তো এখন আমারটা হচ্ছে কি হয় নাই, বা আসুন কি কমপ্লিট হয়ে গেছে কিনা, এটাও জানার বিষয় আছে। তাছাড়া এই আর কি হুম। দেখছি আমি একটা খোঁজ নেবো নি। সবাই ক্লাস করার জন্য পাগল হয়ে গেছে, আপনারা তো প্র্যাকটিসই করতে পারবেন না, ক্লাস করে কি করবেন? তাই তো বলি, সবাই ক্লাস করবেন, ক্লাস করে করে সমৃদ্ধ হবেন, কিন্তু ডাক্তারি তো করতে পারবেন না। প্র্যাকটিসই তাহলে করতে কি পারবেন করবেন? না। ঢাকায় যারা আছে তারা তো অন্তত, অবশ্য আবহাওয়াটা একটা বৈরী, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার হয়ে দাঁড়াইছে। আমার মনে করি আবহাওয়াটা ভালো হলে ওখানে অনেকেই জড়ো হবে। হবে স্যার, ইনশাল্লাহ। তো স্যার তবে ওই যে আমি এক সময়টাকে সময় ধরে রাখতে স্যারের কাছে গিয়ে আপনাকে ফোনে ধরাই দেবো স্যার, এই মামলা সংক্রান্ত। জাহাঙ্গীর স্যার, না, আচ্ছা, স্যারগুলো ঠিক। ও আচ্ছা আচ্ছা। না, সেদিন ফারুকুল্লাহ স্যার তো আর লাগবে না। স্যার যেভাবে আহ নজরুল স্যার সেদিন যেভাবে ব্যাখ্যা করেছে, এরপরে তো আর লাগে না স্যার। একটু খালি স্যার ওই যে ইসের আপিলের ডেটটা একটু তদবির করে আনা, এইটুকু দরকার, আর কিছু না। শুধু রেজিস্ট্রারের সাথে যোগাযোগ করতে হবে, রেজিস্ট্রার সাথে। ঠিক আছে স্যার। এই বিষয়ে আমি আপনার সাথে একটু কথা বলবো। তবে আরেকটা ব্যাপার আছে, যে লয়ার আমাদের পক্ষে লড়তেছে, ঠিক আছে স্যার, জি স্যার। এসে ওনার সদিচ্ছার উপর নির্ভর করে। জি, এটাও ঠিক। সদিচ্ছা মানে উনি চাই কিনা। উনি চাই, উনি ধরেন ফিস চাইছে মনে করেন 3 লাখ টাকা, ঠিক আছে, হম। বলবো যে 25,000 টাকা বেশি দেবো, ডেটটা আপনি আগামী মাসে নিয়ে আসেন বা এই মাসে করেন। এই তো এটা। কারণ আমাদের যোগাযোগ আর ওনাদের যোগাযোগ আকাশ পাতাল থাকে। জি, তারপর মুশকিল হচ্ছে এখন আবার তো ওই যে পাঁচজন উকিল। ওই এটা স্যার ওই যে ইয়ে করে ফেলা যাবে, অসুবিধা নেই। 5 জন হলো, আমরা সবাই তো চাই একই জিনিস, ঠিক আছে। জি জি, সবার তো একই দাবি, একই জিনিস, একই আবেদন। দেখা যাক, আল্লাহ হ্যাঁ, আল্লাহ, কিছু হবে স্যার, কিছু হবে না তা না, হবে কিছু না কিছু। হুম। এই মেয়েটার সাথে সাথ দিতে পারলেই অনেক কিছু সম্ভব ছিল সহজে। আর আরেকটা ব্যাপার কোশ্চেন হিসেবে দাঁড়িয়েছে স্যার এখন, এটা যে আইন পাশের জন্য আমরা এত ইয়ে করতেছি, আইনের ভিতরে ডাক্তার লেখার সুযোগ আছে কিনা। মানে শেষ